তিনি থাকেন ঢাকাতেই এবং ঢাকারই একজন মানুষ এবং আমি ঘটনাটা শুরু করি, পরে হয় নাম-টাম সবকিছু বলা যাবে। লিখছেন, হ্যালো রাসেল ভাইয়া, কেমন আছেন? আমি সুলতানা সামিয়া। আমি এসএমইউসিটি ইউনিভার্সিটির এফডি ডিপার্টমেন্টের সেকেন্ড সেমেস্টারের স্টুডেন্ট। অর্থাৎ এটা হচ্ছে সান্তো মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি, সেখানকার একজন স্টুডেন্ট। তিনি লিখেছেন যে আমি আজ আমার লাইফের একটা ভয়ঙ্কর ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি। ঘটনাটা বেসিক্যালি আমার নানি বাড়িকে নিয়ে। আমার নানি বাড়ি আলমডাঙ্গা থানার এক গ্রামে। ঘটনাটা আজ থেকে প্রায় 15 বছর আগের। তখন আমি অনেক ছোট ছিলাম। ঘটনাটা আমার নানার বাড়ির কাজের মেয়ের সাথে ঘটে। আমরা তখন ওইখানেই ছিলাম। আমার নানা বাড়ি অনেক দিনের পুরনো বাড়ি। আমার নানা বাড়িটা এক হিন্দু ফ্যামিলির থেকে প্রায় 60 বছর আগে কেনা হয়েছিল। আমাদের বাড়িটা অনেক বড়, আর বাড়ির পেছনে একটা বড় ঘন বাগান ছিল এবং এখনো আছে, তবে আগের মতো না। আমাদের বাড়িটা আগে থেকে একটু প্রবলেম ছিল, আর তখন আমাদের টয়লেটটা ছিল ঠিক বাগানের শুরুতে। বাড়িতে আরো ছিল একটা অনেক পুরনো নিম গাছ। আমরা গাছের একটা সেই গাছটা একটা মানে পেয়ারা গাছ। আচ্ছা, আমরা গাছ আর পেয়ারা গাছ, আচ্ছা নিম গাছ, আমরা গাছ, পেয়ারা গাছ। আর পেয়ারা গাছের নিচে ছিল একটা কুয়া, আর কুয়ার থেকে একটু পাশে ছিল কলপার। এখন যদিও কুয়াটা আর নেই। যাই হোক, আমি ঘটনায় চলে যাই। একদিন সন্ধ্যার সময় আমাদের কাজের বুয়া কলের পাড়ে বসে কাজ করছে। তার ছোট মেয়ে, যার বয়স 6 বছর, সে কুয়ার পাশে খেলছিল। যদিও তখন কুয়ার পানি ময়লা হয়ে গেছে, তাই কুয়াটা আর ইউজ করা হতো না। বাচ্চাটা কুয়ার ভেতর মুখ ঢুকিয়ে খেলছিল। হঠাৎ আমাদের কাজের বুয়াটা চেঁচিয়ে ওঠে। আমরা তখন সবাই কলের পাড়ে যেয়ে দেখি তার মেয়েটা একদম চুপ করে নিচে বসে আছে। ওর চুলগুলো সব সামনে পড়ে আছে, মুখটা ঠিক মতো দেখা যাচ্ছে না, কেমন জানি হাঁপাচ্ছে। আর ওর মা সামনে কাঁদছিল। আমার নানি এসে ফার্স্টে ওর কাছে যায়। আমরা সবাই কাছে দাঁড়িয়েছিল। আমার নানি কাছে যেতেই বাচ্চাটা খুব রেগে গিয়ে আমার নানিকে কামড়াতে গেল। নানি কোনো মতে হাত সরিয়ে দূরে এসে দাঁড়ায় এবং কিছুক্ষণ পর সে মাটিতে লুটিয়ে পড়ে। তারপর তার খুবই জ্বর আসে। তাড়াতাড়ি করে ডাক্তার আনা হয় এবং সেই রাতে কাজের বুয়াটা আমাদের বাড়িতে থেকে যায়। ঘটনাটা শুরু হয় রাতে। আমরা সবাই ঘুমিয়ে গেছি। আমার ছোট খালামণি আর আম্মু ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়েছে। যেহেতু টয়লেট অনেক দূরে, আবার বাড়িটাও প্রবলেম ছিল, তাই কেউ রাতে একা টয়লেটে যেতে সাহস পেত না। আম্মুরা যখন বের হচ্ছে তখন তারা কিছু দেখে নাই, কিন্তু যখন ঘরে ফিরছে তখন যা দেখে তা দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। ওই কুয়ার পেছনে ওই কাজের মেয়ের বাচ্চাটা বসে আছে আর মনে হচ্ছে হাসছে। আমার খালামণি ফার্স্টে ভয় পেয়ে যায় এবং ভয় পেয়ে এসে দাঁড়িয়ে যায়। আম্মু তখন খেয়াল করে নাই। এইবার আম্মু যখন দেখে তখন দেখে যে বাচ্চাটা হাসতে হাসতে কুয়ার ওপর উঠছে, আবার সেখানে গিয়ে সে শূন্যে ভেসে উল্টা করে ঝুলছে, আবার চিত হয়ে শুয়ে পড়ছে, যা কোনোভাবেই সম্ভব ছিল না ওই বাচ্চাটার পক্ষে। কেননা কুয়ার ভেতর কখনোই শূন্যে ভেসে থাকাটা বা এরকম কোনো মানুষের পক্ষে সেটা সম্ভব না। আম্মু আর খালামণি চিৎকার দিয়ে দৌড় দিয়ে ঘরের বারান্দার কাছে এসে সেন্সলেস হয়ে পড়ে যায়। সেই শব্দে সবাই জেগে যায় এবং আমরা সবাই বাইরে এসে দেখি যে আম্মুরা বারান্দায় পড়ে আছে আর কুয়ার ভেতরে প্রচন্ড জোরে শব্দ হয়। আমি তো ভয়ে কান্না শুরু করে দেই। আমার মামি আমাকে নিয়ে ঘরে চলে আসে। আম্মু আর খালামণির সেন্স ফিরে আসে, তবে খুব জ্বর থেকে। আর ওই বাচ্চাটা আর কুয়ার পাশে সেন্সলেস অবস্থায় পাওয়া যায়। তবে আমরা একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করি যে বাচ্চাটার মাথার চুলগুলো সব জট ধরে গিয়েছে। সেই দিন সকালে আমার মামা হুজুর ডেকে আনে। তিনি এসে সব দেখে শুনে বলেন যে আমাদের বাড়িতে অনেক জিন আছে, তবে ওদেরকে ডিস্টার্ব না করলে ওরা কোনো ক্ষতি করবে না। বাট ওই বাচ্চাটা কিছু একটা করেছিল, বিরক্ত করেছিল সেই জন্য। এবং তিনি সেটা বুঝতে পেরে তাকে তাবিজ দিলেন এবং বাচ্চাটার মাথায় পানি পড়া দিয়ে ধুয়ে চুল কেটে ফেলতে বললেন। এখন আর আমাদের সেই কুয়াটা নেই। তবে নানির কাছে থেকে শুনেছি আগে অনেক সময় দেখা যেত যে রাতের বেলা হঠাৎ করে কুয়ার পানিতে সারা উঠান ভিজে গেছে।
আবার আজানের পর দেখা যেত সবকিছু শুকনা। এই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে তবে পড়ে শোনাবেন। আমার কাছে এমন আরো অনেক ঘটনা আছে। পরে আরো ঘটনা বলবো। ভাইয়া, আমার ইচ্ছা থাকা সত্ত্বেও এইবার স্টুডিওতে আসতে পারবো না। তবে নেক্সট ডে যদি আমার ঘটনা ভালো লাগে তাহলে অবশ্যই যাবো। হ্যাঁ, আপনার ঘটনা ভালো লেগেছে এবং আমরা ইনভাইট করছি আপনাকে, যদি আপনার এরকম আরো কিছু ভালো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আপনি স্টুডিওতে আসতে পারেন। আমাদের সবার সাথে আপনার ঘটনাগুলো শেয়ার করতে পারেন স্টুডিওতে বসেই। যাই হোক, আমরা একটা চমৎকার ঘটনা শুনলাম। এবার আমরা চলে যাব ঘটনায় আমাদের গেস্টের কাছে। এবং প্রথম যিনি গেস্ট আছেন, আমি সবসময় বলি যে আমার কতগুলো পছন্দের গেস্ট হচ্ছে, আজকে কোনো কথা হবে না, শুধুমাত্র তাদের সাথে কথা হবে। এবং প্রথম যিনি এই মুহূর্তে পার্টিসিপেট করছেন বা আপনাদের সাথে ঘটনা শেয়ার করছেন, তিনি হচ্ছেন ফারনান। ফারনান, ওয়েলকাম টু ভূত আসাম। থ্যাংক ইউ রাসেল ভাই, অনেকদিন পরে ভূত এফএম আসলাম। আসলে আপনাকে অনেক ধন্যবাদ যে আমাকে ভূত এফএম আবার ইনভাইট করার জন্য। আমি আসলে অনেক ভালো লাগছে আজকে অনেকদিন পরে ভূত এফএম আসার পরে। আর যেটা মেইন কথা হচ্ছে যে ভূত এফএম আমার অনেক ফেভারিট একটা প্রোগ্রাম। আমার এখনো মনে আছে যখন ভূত এফএম প্রথম থেকে স্টার্ট হয়, তখন আমরা যেটা করতাম যে অনেকগুলো ফ্রেন্ড একসাথে মিলে ভূত এফএম শুনতাম, বেশ এনজয় করতাম। একটা বেশ এনজয়েবল একটা মোমেন্ট ছিল শুক্রবার রাত 12টার পরে। তো এখন যাই হোক, ভূত এফএম এর স্টোরি শেয়ার করতে পেরে আরো বেশি আনন্দ লাগে এবং অনেক বেশি ভালো লাগে। আর অনেকদিন পরে আসলে আজকে আসা হলো ভূত এফএম এ। আর আজকে যেই ঘটনাটা আসলে আমি আপনাদের সাথে শেয়ার করব, সেটা মূলত আমার সাথেই ঘটেছিল। এবং বেশ কিছুদিন পরে আজকে আমি আমার সাথে রিলেটেড কোন একটা ঘটনা ভূত এফএম এ শেয়ার করছি। হ্যাঁ, আপনি এর মাঝখানে অনেক হ্যাঁ, ঘটনা অনেক জায়গা থেকে পেয়েছিলেন, সেগুলো শেয়ার করেছেন, কিন্তু আজকে হ্যাঁ, অনেকদিন পরে। এবং আপনার বাসাটা তো পুরান ঢাকায় হ্যাঁ, এক্স্যাক্টলি। আমার বাসাটা পুরান ঢাকায় এবং এবং অনেক পুরনো একটা বাসা। অনেক পুরনো একটা বাসা। আমি ওই ঘটনাটাই আসলে শেয়ার করবো, আমার ওকে। বাসার সাথেই জড়িত সেই ঘটনাটা। তো আহ, এই ঘটনাটা প্রায় মাসখানেক আগে আমার সাথে ঘটে। এবং ঘটনাটা যখন আমি একা থাকি, অবশ্য আমাকে বাসায় একাই থাকতে হয়, কেননা আমার রুমটা হচ্ছে আমাদের বাসার 3rd ফ্লোরে, এবং যেখানে আমি সবসময় একা থাকি। এবং আমার ফ্যামিলির যারা বাকি মেম্বাররা থাকেন তারা সবাই মানে দোতলায় থাকেন। তো যেটা হয় যে আমি ছোটবেলা থেকেই একা থাকার একটা অভ্যাস আমার মধ্যে গড়ে ওঠে। এবং দেখা যায় যে এরকম ভয়টা আমি আসলে খুব একটা পাই না। বাট এই ঘটনাটা যখন আমি ভাবি, যখন একা থাকি, তখন তো বেশ মনেই পড়ে। তখন আমি বেশ ভয় লাগে আমার। বাট সেটা আসলে ভুলতেও পারা যায় না, এমন একটা ঘটনা এটা। তো আমি ঘটনায় চলে যাই। ঘটনাটা প্রায় মাসখানেক আগে আমার সাথে ঘটে। এবং ঘটনা হচ্ছে এইরকম। ঘটনাটা বলার আগে আমাকে আমাদের বাসার একটু বর্ণনা দিতেই হবে। আমাদের বাসাটা হচ্ছে পুরান ঢাকার রায় সাহেব বাজার এলাকায়। এবং আমার এই ঘটনাটা আজকে যারা ভূত এফএম এর মাধ্যমে শুনছেন, আর যারা স্পেসিফিক্যালি পুরান ঢাকার রায় সাহেব বাজার, শাঁখারী বাজার এই এলাকাগুলোতে থাকেন, তারা অবশ্যই জেনে থাকবেন যে আমাদের এলাকায় যে বাসাগুলো রয়েছে সেগুলো প্রায় অনেক পুরনো এক একটা বাসা। যেমন আমাদের বাসাটা প্রায় 80 ইয়ার্স পুরনো একটা বাসা। তো দেখা যায় যে এরকম অনেক ধরনের প্যারানর্মাল ঘটনাই আমাদের সাথে বা এক একজনের বাসার সাথে হয়তোবা জড়িত থাকে। অনেকে হয়তোবা সেটা শেয়ার করতে চান, আবার হয়তোবা অনেকে শেয়ার করেন না, গোপন রাখেন। তো যাই হোক, এর আগেও আমার যেটা মনে হয় আমি ভূত এফএম এর আগে আমাদের বাসার ছোটখাটো দু একটা ঘটনা হয়তোবা শেয়ার করেছি। বাট আজকে যেটা শেয়ার করবো সেটা এক্স্যাক্টলি একদম নতুন এবং 1 মাস আগে আমার সাথে ঘটেছিল। তো ঘটনাটায় আমি চলে যাচ্ছি একদম। আহ, আমাদের বাসাটা যে জায়গাটাতে, সেই জায়গাটাতে যে বাসাটার আশেপাশে, আমাদের বাসার প্রায় দুধারে কোনো বাসা নেই এবং সম্পূর্ণ খালি। এবং আমাদের বাসাটার ঠিক আরেকটা সাইডে যেটা হচ্ছে যে অনেক পুরনো একটা নর্দমা, যেটা আমি প্রায় ছোটবেলা থেকেই দেখে আসছি। ওটা এখনো এরকমই রয়েছে এবং এটা নিয়েও বেশ কিছু স্টোরি ছিল আসলে। আর আরেকটা সাইডে হচ্ছে অনেক পুরনো একটা স্কুল। যে স্কুলটাতে দেখা যায় যে সকাল 8টা থেকে রাত, সরি মানে দুপুর 12টা পর্যন্ত দেখা যায় যে ক্লাস হয়। এবং এরপরে স্কুলটাকে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয় এবং স্কুলটা অনেক পুরনো একটা বিল্ডিং এর। তো যাই হোক, স্কুলের নামটা আমি বলবো না। যারা সেই এলাকায় থাকেন তারা অবশ্যই বুঝতে পারবেন কোন স্কুলটার কথা আসলে আমি বলছি। তো স্কুলটা যেটা হয় যে দুপুর 12টার পর থেকে মানে সব ধরনের দরজা জানালা সব বন্ধ করে দেওয়া হয় এবং সম্পূর্ণ ক্লোজ করে দেওয়া হয়। এবং আশেপাশে এর পরের যে ক্লাসগুলো সেগুলো হয়তোবা এর পাশে আরেকটা বিল্ডিং, সেই বিল্ডিংটাতে হয়ে থাকে। মানে এই বিল্ডিংটাতে আর কোনো ধরনের ক্লাস হয় না, একদম সম্পূর্ণ ক্লোজড। তো যাই হোক, হঠাৎ করে একদিন যেটা হলো যে আমি রাতে আমার রুমে বসেছিলাম এবং হঠাৎ করে আমার রুমের ইলেকট্রিসিটি চলে যায় হঠাৎ করে। তো আমি যেটা ফার্স্টে ভাবি যে হয়তোবা লোডশেডিং, কারণ আমাদের পুরান ঢাকায় প্রচুর লোডশেডিং হয়। তো এরকম একটা লোডশেডিং এর ঘটনাই সেটা হবে। তো আমি মোবাইলে গেমস খেলি, কিছুক্ষণ শুয়ে থাকি। তো এভাবে বেশ কিছু সময় কেটে যায়, প্রায়
দেড় ঘন্টার মতো সময় যখন কেটে যায় তখন আমি একটু চিন্তা করি যে আসলে বিষয়টা কি, যে মানে এতক্ষণ হয়ে গেল ইলেকট্রিসিটিকে আসলে কি আমাদের বাসায় নেই না আসলে পুরো এলাকাতেই নেই। আর যেটা হলো তখন আমি আমার রুম থেকে বের হয়ে আর আমার যে ছাদ সেটাতে গেলাম। আর আমার রুমটা আসলে এক্স্যাক্টলি মানে ৩ তলার যে ছাদ সেটাতেই আমার রুমটা আসলে। এবং আমাকে টয়লেটে যেতে হলেও সেই ছাদটাকে ক্রস করে সেই টয়লেটে যেতে হয়। মানে ছাদটা দিয়ে হেঁটে যেতে হয়। তো আমি যেটা করলাম যে ছাদে গিয়ে ভালোমতো দেখলাম যে আসলে ইলেকট্রিসিটিটা কি আমাদের বাসাতেই নেই না পুরো এলাকাতেই চলে গেছে। আমি বাইরে গিয়ে দিব্যি দেখলাম যে সব জায়গায় ইলেকট্রিসিটি আছে। শুধুমাত্র আমাদের বাসাটাতেই মনে হয় ইলেকট্রিসিটি নেই। তো তারপর যেটা করলাম আমি সাথে, সাথে আমাদের আমার বাবা-মা যে দোতলায় থাকেন সেখানে গেলাম। সেখানে যেয়ে আমি আরো বেশি অবাক হলাম। দেখি যে আমার বাবা-মা টিভি দেখছে। এর মানে ইলেকট্রিসিটি আমাদের বাসাতেও রয়েছে। শুধুমাত্র আমার রুমে ইলেকট্রিসিটিটা নেই। তো যাই হোক আমি ২-৩ টা ক্যান্ডেল নিয়ে আমার রুমে আসলাম এবং সেগুলোকে যখনই আমি জ্বালালাম দেখলাম যে ঠিক সাথে, সাথে ইলেকট্রিসিটিটা চলে আসলো। তো আমি সেটাকে জাস্ট একটা নরমাল একটা ঘটনা ভাবলাম যে হয়তোবা আমার রুমের ইলেকট্রিসিটি কোনো একটা প্রবলেম বা লাইনই কোনো একটা প্রবলেম। তো যাই হোক এভাবে প্রায় আরো ২ থেকে ৩ দিন প্রায় একইভাবে মানে একটা নির্দিষ্ট সময় ঠিক ১২টা কি ১২:৩০ দিকে এভাবে আমার রুমের ইলেকট্রিসিটি স্পেসিফিক্যালি চলে যায় শুধু। বাট আমার সারা বাড়িতে ইলেকট্রিসিটি থাকে, এলাকাতে ইলেকট্রিসিটি থাকে। কিন্তু সেটা আমি বুঝতে পারতাম না যে আসলে কি ঘটতো। তারপর দিন ৩ দিন এই ঘটনা ঘটার পরে আমি যেটা চিন্তা করলাম যে না, এবার সকালে উঠে মানে আমি একটা ইলেকট্রিশিয়ান বাসায় নিয়ে আসবো এবং দেখাবো যে এক্সাক্টলি আমার রুমের লাইনে হয়তোবা কোনো সমস্যা। তো আমি এরপরে ইলেকট্রিশিয়ান নিয়ে আসলাম এবং চেক করালাম, দেখলাম যে না কোনো প্রবলেম নেই। তারপরে বেশ কিছুদিন খুব ভালো মতোই কেটে গেল। কোনো প্রবলেম হলো না। ইলেকট্রিসিটি সব ঠিক আছে। কোনো যায়নি একবারও, সব ঠিক আছে। তো প্রায় ৪ থেকে ৫ দিন পরে হঠাৎ করে একদিন, যেদিন আমার বাসায় আমার বাবা-মা, আমার বোন কেউ সেদিন বাসায় ছিল না। আমি একাই ছিলাম আমার রুমে এবং তখন ঠিক রাত ১২:৩০ বাজে। তো হঠাৎ করে আমার রুমের যে ইলেকট্রিসিটিটা চলে গেল এবং সাথে, সাথে আমার একটু ভয় লাগা শুরু করলো। কেননা আ সেই গত কয়েকদিন আগের কথা আমার মনে পড়ে গেল যে সেই ইলেকট্রিসিটি চলে যাওয়ার কথা। এবং সেটা আমি দেখলাম যে শুধুমাত্র আমার রুমেই চলে গেছে। তো তখন সাথে, সাথে আমি আমার রুম থেকে বের হয়ে ফোনটাকে নিয়ে ছাদে যেয়ে দাঁড়ালাম এবং ফোনে কথা বলছিলাম তখন অবশ্য আমি। ঠিক তার কিছুক্ষণ পরে আ যেটা হলো যে আমি ছাদ থেকে আ যখন মানে ছাদে গেলাম, যখন ছাদে যাওয়ার পরে আমি আমার ফোনের যে টর্চ লাইটটা সেটা জ্বালিয়ে আবার রুমের দিকে গেলাম। এবং যখন আমি রুমটার ভিতরে ঢুকলাম এবং ঢুকে আবার একটা ক্যান্ডেল জ্বালালাম, ঠিক তখন আমার মনে হলো আমি ছাদে একটা অদ্ভুত কিছু একটা দেখেছি। এবং আমি নিজেও বিশ্বাস করতে পারছি না এটা আমি কি দেখলাম। আমি সাথে, সাথে আবার ক্যান্ডেল লাইটটা নিয়ে ছাদে গেলাম। আমি আ আমি যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে আমাদের বাসার পাশে যে আ আ দুপুর ১২টার পরে যে স্কুলটা বন্ধ হয়ে যায়, সেই স্কুলটার একটা রুমে যে আমাদের ৩ তলার ঠিক একই সাথে যে রুমটা মানে ছাদের বরাবর যে রুমটা, ঠিক সেই রুমটাতে লাইট জ্বলছে। তো এই লাইট জ্বলা দেখে আমি বেশ অবাক হয়ে গেলাম। কেননা এত রাতে এই পুরনো স্কুলটাতে লাইট জ্বলার একদমই কথা না এবং হঠাৎ করে এত রাতেই বা কে যার স্কুলগুলোর প্রত্যেকটা জানালা খুলে মানে রুমটা শুধুমাত্র যে প্রত্যেকটা জানালা খোলা এবং লাইট জ্বলছে, প্রচন্ড জোরে ফ্যান ঘুরছে। আমি বেশ অবাক হয়ে গেলাম যে মানে এত রাতে কিভাবে এটা সম্ভব? কারণ আমি এতদিন এ বাসায় ছিলাম, আমাদের এই পুরান ঢাকার এই বাসাটাতে। এরকম কোনো দিনই দেখিনি যে এই স্কুলটাতে প্রায় দুপুর ১২টার পরে এরকম কিছু একটা মানে দুপুর ১২টার পরে তো অলরেডি বন্ধ হয়ে যায়। কিন্তু এত রাতে রাত ১২:৩০ দিকে এভাবে হঠাৎ করে একটা রুমে কেনই বা লাইট জ্বলবে? তো আমি বেশ কিউরিয়াস হয়ে গেলাম। আমি যেটা করলাম যে আমি আমার রুম থেকে একটা ক্যান্ডেল লাইট হাতে নিয়ে ঠিক ছাদের সেই জায়গাটাতে গেলাম, যে জায়গাটা থেকে একদম সরাসরি আমার সেই স্কুলটার রুমটাকে একদম সরাসরি দেখা যায়। তো আমি যখন সেই জায়গাটাতে গেলাম, আমি যেটা দেখলাম যে হ্যাঁ, আসলেই রুমটাতে লাইট জ্বলছে, ফ্যান চলছে, রুমটাতে কেউ বসা নেই। কিন্তু এরপরে যেটা দেখলাম সেটা আমি আমার লাইফে আর কখনো ইন ফিউচার এ দেখতে চাই না। কেননা এটা যখন আমি আমার বাসায় রুমে যখন একা থাকি, যখন ঘুমাই রাতে হয়তোবা এই জিনিসটা দেখে আমার আবারও হয়তোবা রাতে স্বপ্নর মতো দেখি এবং আমার ঘুম ভেঙে যায়। তো এটা আমি একদম ভুলে যেতে চাই। কিন্তু তারপরেও আজকে ঘটনাটা শেয়ার করছি তো আবারও মনে করতে হলো। তো আমি যেটা দেখলাম যে ফ্যানটা প্রচন্ড জোরে ঘুরছে এবং ফ্যানটার সাথে, সাথে যদি একটা লাশকে একটা কাফনের কাপড় দিয়ে মুড়িয়ে রাখা হয় এবং সেই লাশটাকে যদি একটা দড়ি দিয়ে ফ্যানের সাথে বেঁধে রাখা হয় এবং ফ্যানটা ঘোরার সাথে, সাথে সেই লাশটাও যদি প্রচন্ড জোরে ঘোরে, ঠিক সেই জিনিসটাই আমি দেখলাম।
আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম। আমি এক দৌড়ে সেই ক্যান্ডেল লাইট ফেলে এক দৌড়ে সেখান থেকে পালানোর চেষ্টা করলাম। তারপরে কি হলো আমি কিচ্ছু জানি না। আমার কিচ্ছু মনে নেই। আমি এরপরে যেটা দেখলাম যে আমি সকালে আমার বিছানায় শুয়ে আছে এবং যেটা হলো যে আমি ঘুম থেকে নরমালি অ্যাজ ইউজুয়াল যেভাবে ঘুম থেকে উঠেছি ঠিক সেভাবেই ঘুম ভাঙলো আমার। এবং আমি আরো দেখলাম যে আমার রুমের যে গেটগুলো সম্পূর্ণ লক করা এবং যেভাবে আমি প্রত্যেকদিন রাতে রুমগুলো গেটগুলো লক করে ঘুমাই, ঠিক সেভাবেই সেগুলো আ রাখা এবং আমি যেটা করলাম তারপরে গেটগুলো খুলে আমার নিচের যে দোতলায় আমার রুমে গেলাম। দেখলাম যে বাসায় কেউ নেই। সবই ঠিক আছে। এবং তখন আমার যেটা মনে হলো যে রাতের ঘটনাটা নিছক একটা ব্যাড ড্রিম ছাড়া আর কিছুই না। হয়তোবা রাতে আমি একটা খারাপ স্বপ্ন দেখেছি। কিন্তু যখন আমি ছাদে গেলাম, আ যখন আমি ছাদে গেলাম, তখন আমি যেটা দেখলাম যে হ্যাঁ, ঠিকই ঠিক সেই জায়গাটাতেই এখনো সেই ক্যান্ডেল লাইটটা পড়ে আছে। এর মানে রাত্রে আমি এই জায়গাটাতে এসেছিলাম এবং ক্যান্ডেল লাইটটা ফেলে দিয়েছিলাম। এর মানে কি এই ঘটনাটা কি কোনো স্বপ্ন ছিল না? এটা আসলে সত্যিই আমার সাথে হয়তোবা ঘটেছিল, সেটাও আমি জানি না। আমি কিছুই জানি না। আসলে সম্পূর্ণ ভুলে যেতে চাই এই ঘটনাটা। তো যাই হোক, তারপরে এই ঘটনাটা ঘটে যাওয়ার পর আমি এই ঘটনাটা আমার যে পরিচিত আমাদের বাসার একজন হুজুর ছিলেন, তো উনার সাথে শেয়ার করি এবং উনি আমাকে যেটা বলে হয়তোবা কোনো খারাপ কিছু বা কোনো একটা খারাপ দিন আ সা এই ঘটনাটা হয়তোবা ঘটিয়েছিল আমাকে ভয় দেখানোর জন্য। কারণ আমি সেদিন বাসায় সম্পূর্ণ একা ছিলাম। তো যাই হোক, উনি আমাকে যেটা বললেন যে প্রত্যেকদিন রাতে আয়াতুল কুরসি পড়ে ঘুমাতে এবং আমি এখনো সেটাই ফলো করি এবং প্রত্যেকদিন রাতে আয়াতুল কুরসি পড়ে ঘুমাই। তো আ এ এই ছিল আমার ঘটনা আসলে। আর আরেকটা কথা বলব আমি যে, আমরা হয়তোবা অনেক সময় অনেক কিছু আমাদের সাথে ঘটে যায় যেটার জন্য আমরা হয়তোবা অনেক সময় প্রস্তুত থাকি না। তো যাই হোক, সেটাকে আমাদেরকে মেনে নিতেই হয় এবং আমি আশা করি যে আপনাদের সাথে এরকম কোনো ঘটনা আমার মতো আর ঘটবে না, সেটাই আমি আশা করব। তো যাই হোক, এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ। ওকে ফারহান, থ্যাংক ইউ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। শুনছেন সবসময় রেডিও ফুর্তি চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমি রাসেল আতির সাথে, আমার সাথে এই মুহূর্তে রয়েছেন ফারহান এবং আরো একজন এখন একটা ঘটনা শেয়ার করবেন। এবং আমি বলেছিলাম যে যে সমস্ত মানুষদের আমি ঘটনা শুনতে নিজেও খুব পছন্দ করি, স্টুডিওতে বসে অনেক এনজয় করি, তারাই আছেন। আজকে কোনো কথা হবে না, তাদের সাথে ঘটনা শুনবো আমরা। এবং এর মাঝখানে আরো একবার জানিয়ে দিই, যদি আপনি আমাদের স্টুডিওতে আমাদের সাথে কমিউনিকেট করতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আর আপনি যদি চান যে আমাদের ইমেল করবেন, তাহলে যেটা করতে হবে, আমাদের ইমেল অ্যাড্রেসটি মনে রাখতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আমাদের কাছে আপনার ঘটনাটি পাঠিয়ে দিন। আর যারা দেশের বাইরে রয়েছেন, তারা অবশ্যই আপনার ঘটনাটি রেকর্ড করুন এবং রেকর্ড করে আমাদের কাছে অডিও ক্লিপটি পাঠিয়ে দিন। আমরা চলে যাচ্ছি বাবু ভাইয়ের কাছে পরবর্তী ঘটনায়। থ্যাংক ইউ রাসেল ভাই। এই ঘটনাটি বলবো আমি খালিদের ঘটনা। এটা বান্দরবনের ঘটনা। তো খালিদ এই ঘটনাটা আমাকে বলেছে যে ও আজ থেকে প্রায় 10-15 বছর আগের ঘটনা আর কি। ওর একটা আদিবাসী বন্ধুর সাথে আপনার বেড়াতে যায় আপনার বান্দরবন এলাকায়। তো ওর বন্ধু ওর এলাকা সম্বন্ধে অনেক ভালো কিছু ওকে বলে যে খুব সুন্দর ওখানকার এনভায়রনমেন্ট এন্ড ন্যাচারাল এনভায়রনমেন্ট খুব সুন্দর। অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য প্ল্যান ওরা যায় এবং ওর কাছে প্রথম যে যাওয়ার যে এক্সপিরিয়েন্সটা খুবই ভালো লাগে। এলাকাটাও এনজয় করে যাওয়ার সময়। তো যখন ওখানে পৌঁছায় বন্ধুর বাসায়, তখন ধরেন বিকাল হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। তো যাওয়ার পর দেখে যে মূল যে বসত বাড়িটা, সেখানে ওদের মেইন একটা বাসা, টিন বা এই ধরনের জিনিস দিয়ে তৈরি করা। আর আরেক কোণায় হচ্ছে কি আরেকটা ছোট বাসা আছে, সেখানে রুমের মতো আরকি একটা। সেটার আপনার ওরকম মানে টিন বা ওরকম দিয়ে তৈরি করা। আর মাঝখানে উঠান, কর্নারে হচ্ছে আপনার বাথরুম আছে পুরানো। তো সেটা খুব মানে ভালো কন্ডিশনের না, বাট স্টিল দেয়ার ইজ এ বাথরুম। তো ওকে ১ম বলে যে ওদের বাসায় থাকতে। তো অস্বীকার করে, বলে যে, "দেখো তোমার ফ্যামিলি, আমি এখানে থাকতে চাচ্ছি না। কারণ যেহেতু তোমাদের বাসায় সবাই থাকছে এখানে।" মানে অকুপেশনটা খুব ছোট, ২ টো রুম বা সামথিং লাইক দ্যাট। তো ও বলে যে, "আমি এখানে থাকতে চাচ্ছি না। আমি চাচ্ছি যে অন্য কোথাও যদি হয় তাও, নাহলে যদি হোটেল থাকে আমি হোটেলে যেয়ে উঠবো।" তো বলে যে, "এখানে কাছাকাছি হোটেল নাই, বেশ দূরে হোটেল। তো তুমি কেন যাবা? আর তুমি আসছো আমার বাসায়, তুমি ওখানে যাবা কেন?" তো বলে যে, "না এখানে।" তখন বলে যে, "তুমি যে আরেকটা যে রুম আছে আমাদের বাসায়, ওখানে থাকতে পারো। বাট ওখানে আমরা সাধারণত গেস্ট-টেস্ট খুব একটা রাখা হয় না। ওইটা খালিই থাকে বেশিরভাগ সময়।" তো বলে যে, "আমি ওখানেই থাকবো।" বলে কি, "তো তোমাকে একটা বলি, অনেক কিন্তু ভয়-টয় পায়।" হ্যাঁ, এই সেই। মানে ওখানে মানুষ থাকে না। এবং এখানে যেহেতু নির্জন, ও বলে যে, "না আমি ওরকম ভয়-টয় পাই না। আমাকে ওখানে রাখতে পারো, অসুবিধা নেই।" তো বাসাটা নিয়ে যায় ওকে, যে তালা খুলে দেয়। তালা খুলে দেওয়ার পর ও ঢোকে ওখানে। ঢুকে দেখে যে একটু পুরানো একটা রুম, স্যাঁতসেঁতে, একটু গন্ধ আছে। আর একটা বিছানা আছে বাসার কর্নারে, একটা আলনা আছে, এরকম একটা সিচুয়েশন।
তো যাক ওখানে গল্প গুজব করে বন্ধুর সাথে সন্ধ্যা রাত পর্যন্ত আর কি। তো রাত 8টা 9টার সময় এক সময় ওকে বলে যে ঠিক আছে চলে যাও। তো ও তো শহরের ছেলে, ওর সহজে মানে এত তাড়াতাড়ি ঘুম আসে না। তো বেশ খানিকটা সময় সে ওখানে শুয়ে থাকে এবং ওখানে মানে ইলেকট্রিকের অবস্থা খুব ভালো ছিল না তখন। মানে এই ও যে পায়নি আরকি। ও যে দেখে যে ওখানে ল্যাম্প বা আপনার ওই যে হ্যারিকেন টাইপেরই কিছু জ্বালানো থাকে। তো যাক ও অনেকক্ষণ জেগে থেকে প্রায় একসময় বলে যে শুয়ে যাওয়ার চিন্তা করে আরকি। তো যখন শুয়ে পড়ছে, শুয়ে পড়ে কিছুক্ষণ পর হি ফেল্ট লাইক মানে ওর মনে হয় যে আমি একটু রেস্টরুমে যাবো, বাথরুমে যাবো। তো উঠে ওর সাথে ওর লাইট-টাইট কিছু ছিল না বা ওই ঘরের মধ্যে এক জায়গায় আপনার ওই সেই হ্যারিকেন এবং ম্যাচ-ট্যাচ ছিল আর ওর একটা ফ্ল্যাশ লাইট ছিল আরকি ওর জ্যাকেটের পকেটে। তো উঠে ওটা নিতে যায়। তো নিতে যেয়ে যখন নাকি ওঠে, উঠে সে বিছানা থেকে নামে মশারি টানানো। নেমে যখন নাকি তার জ্যাকেটের কাছে যায়, এই সময় সে ফিল করে রুমের মধ্যে কারো একজনের প্রেজেন্স আছে। মানে somebody is there এরকম একটা ফিল ওর হতে থাকে যে আরো কেউ আছে। মানে খুব উইয়ার্ড একটা ফিলিংস। এবং ও তখন চিন্তা করে ব্যাপারটা কি, ও আস্তে, আস্তে করে কি মশারির কাছে যায়। যেয়ে মশারির কাছে ও তাকানোর চেষ্টা করে। তো অল্প অন্ধকার যখন চোখে সয়ে আসছে তখন মনে হচ্ছে যে বিছানার মধ্যে একটা আপনার আ অবয়বের মতো ওর মনে হয় যে সামথিং ইস দেয়ার, একটা অবয়ব মানুষের মতোই বসে আছে এরকম কিছু। তো ওইটা দেখে ও খুব চিন্তায় পড়ে, মানে হোয়াট ইস দিস, একটু ভয় পায়। ও যেয়ে জ্যাকেটের পকেট থেকে হাতায় ফ্ল্যাশ লাইটটা বের করে। করে ও লাইট মারে। যখন আলো মারে দেখে কিছু নাই। রুম খালি। there's nothing in that room. তো তারপর যেটা করে ও লাইট অফ করে দিয়ে, যদিও তার একটু মানে টেনশন হতে থাকে, আস্তে করে বের হয়ে বাথরুমের দিকে যায়। দরজা খুলে বাথরুমে ওই যাওয়ার পথেও বেশ গা শিরশির করতে থাকে। কারণ রাতের বেলা ওই জায়গাটা আপনার পাহাড় পর্বত ঘেরা চারিপাশে, গাছপালা, মানে কিছুই নাই যাওয়ার পথে। তো বেশ ভয় পায়। ভয় পেয়ে আস্তে, আস্তে হেঁটে যখন বাথরুমে যায়, তখন ওর মনে হয় যে ঠিক বাথরুমের দরজার বাইরে, মানে ওখানে দরজাটাও আপনার না আরকি, মানে পাকা কোনো দরজা না, মানে একটা কাপড়ের মতো টানানো। মনে হয় যে পেছনে কেউ একজন আছে পর্দার ওই পাশেই। তো সে যেটা করে আপনার খুব ভয় পায় এবং সে খুব দ্রুতই আরকি তার কাজ সারে। সেরে সে বের হয়ে আসে। এসে দেখে আসলে কেউ নাই। ফ্ল্যাশ লাইট মারে এদিক ওদিক। আলো খুব বেশি হচ্ছে না। যে জায়গায় পড়তেছে আলোটা ওই জায়গাটাই ফোকাস হয়। বাকিটা হয় না। তো এই অবস্থায় সে হেঁটে, হেঁটে আসে। হেঁটে, হেঁটে আসার পরে আবার রুমে ঢোকে। ঢুকে সে যখন আবার বিছানায় ওঠে, বিছানায় ওঠার পরে যখন শোয় তখন তার মনে হয় যে ঠিক ওই বিছানার ওপাশে, মশারির ওই পাশে কিছু একটা আবার আছে এরকম। একটা ওরকম অবয়বের মতো মশারির পাশে দাঁড়ানো। তো সে তখন করে কি ফ্ল্যাশ লাইট জ্বালে। এবার ফ্ল্যাশ লাইট হাতে নিয়ে এসেছিল। ফ্ল্যাশ লাইট জ্বালার পরে, পরে ব্লিংক মানে একটা ফ্লিকের মতো তার মনে হয় একটা খুব বৃদ্ধা মহিলা ওখানে দাঁড়ায় ছিল। মহিলাটা বেশ বয়স্ক, wrinkled up চেহারায়, অনেক ভাঁজ এবং চুলগুলো কাঁচা পাকা ঝুলে আছে। ফর এ সেকেন্ড এবং পরে মুহূর্তের মধ্যে দেখে নাই কেউ। তো খুব ভয় পায় এবং ওর হয় কি রাতের বেলা জ্বর এসে যায়। জ্বর এসে যায়। ওর বন্ধু আসে সকালে, এসে দেখে জাগায় দেখে জ্বর আসছে। তো বন্ধুর কাছে ১ম এ ঘটনা চাপে। বলে, "কি ব্যাপার তোর জ্বর আসছে?" বলে, "এমনি হয়তো ঠান্ডা জ্বর আসছে।" ভয়ের কথা কিছু বলে না সে বন্ধুকে যে, "আমি ভয় পেয়েছি" বা সামথিং। তো ও নিজেকে ফ্রেশ করার জন্য বলে যে, "আমি নদী আছে একটু ঘুরে আসি, হেঁটে আসি এদিক থেকে।" তো বন্ধু বলে যে, "ঘুরতে যাবা? এদিক দিয়ে তুমি এই রাস্তা দিয়ে যাও। গেলে নিচে গেলে ওদিকে যে নদীর পাড় পাবা, তুমি যাও। আমি আসতেছি একটু পরে।" তো ও একা, একা হেঁটে আপনার আস্তে, আস্তে করে যায় ওখানে। যেয়ে নদীর পাড়ে বসে। বসে অনেকক্ষণ চিন্তা করতে থাকে। তো ওর হঠাৎ মনে হয় যে নদীর ওই পারে যে ঝোপঝাড় একটা কিছুর মতো। নদীটা বেশ চওড়া না, চওড়া কম। তো ওই পাশে কিছু একটা মনে হয় নড়তেছে বা কিছু একটা দেখতেছে তাকে। তো ও করে কি ওখানে দেখার জন্য একটা ইট খুঁজে আরকি, নুড়ি টাইপের পাথর টাইপের নিয়ে মারতে যাবে। যখন নুড়িটা নিতে যায় তো হঠাৎ করে পানির তলে তাকায় দেখে যে একটা ওই যে মুখটা দেখছিল রাতের বেলা সেরকম একটা বৃদ্ধা মহিলা, আপনার চেহারাটা মনে হচ্ছে যে লাশ টাইপের পানির তলে শুয়ে আছে এবং পানিটা স্বচ্ছ ঝকঝকে পানি। তার নিচে দেখা যাচ্ছে চোখ বন্ধ ওরকম। তো প্রচন্ড ভয় পায়, আঁতকায় ওঠে। আঁতকায় উঠে সে মানে আপনার মানে তার সেন্স হয়ে যায় আরকি। মানে সে সেন্সলেস টাইপের। পুরা সেন্সলেস না, সেন্সে থাকে বাট মানে ও একটা ঘোরের মধ্যে চলে যায়। এই অবস্থায় সে একটু সরে এসে বসে এক জায়গায় এবং একসময় তার মানে অনেকটা টাইমই পার হয়ে যায়। এর মধ্যে দেখে যে অনেকটা বেলা হয়ে গেছে, বেলা পড়ে যাচ্ছে। ওর বন্ধু ওখান থেকে ডাকতেছে, শোনে। তারপর বন্ধু আসে, এসে দেখে যে ওর গায়ে অনেক জ্বর। তখন ওকে নিয়ে যায় বাসায়। বাসায় নিয়ে যায়। ও তখন বন্ধুকে খুলে বলে যে, "আসলে এরকম ভয় পাইছি। কালকে রাত্রে এরকম দেখছি" এসে। তো ফ্রেন্ডটা তাকে তখন কিছু বলে না। ওকে মোটামুটি আপনার রেখে দেয় এবং ঢাকায় যোগাযোগ করার চেষ্টা করে ওর ফ্যামিলির সাথে। পোস্ট অফিস থেকে ফোন করে এরকম। তো তখন ওর বন্ধু বলে এবং ও যখন নাকি বন্ধুর বাসায় অচেতন অবস্থায় ছিল তখন তার মনে হতো যে ওকে যে খাটটায় রাখছে, মূলত মাথার কাছে যে বেড়াগুলা, ওটার মধ্যে কেউ আঁচড় দিচ্ছে নখ দিয়ে, মানে নখের আঁচড়ের মতো মনে হতো ওর কাছে। এবং সে মনে হতো কেউ যেন আসতেছে তার দিকে। বেশ ভয় পেত। তো তারপর তার বন্ধু তাকে বলে যে, "আসলে আমার জিনিসটা তোমাকে বলা উচিত ছিল আগে। ওই ঘরটা সম্বন্ধে আমিও জানতাম না। আমার দাদাদের কাছ থেকে শোনা। যে একসময় এখানে একটা বুড়ি আর তার নাতি থাকতো এই জায়গার ভিতরে, তখন কেউ ছিল না।
তো তাদের সাথে কোন একটা দাঙ্গা হয় কোথাও, কোন একটা দাঙ্গাতে ওই দাঙ্গাকারীরা এসে ওই ঘরটাতে আগুন দিয়ে দেয়, আগুন দিয়ে পোড়ায় মেরে ফেলে, তো পুড়ে মারা যায়। তো এরপর থেকে ওখানে পরবর্তীতে আমার দাদারা এসে ওখানে করে, তারা যেহেতু এই এলাকারই লিঙ্ক আছে, তারা এসে জায়গায় বসতি করে, বাসা করে। এবং দাদারা সবসময় এড়ায় চলতো, যদিও ওই রুমটাকে রিনকনেক্ট করা হয়, নতুন করে করা হয়, কিন্তু তারা সবসময় মানে এখানে, এবং অনেকেই ওই রুমে গেলে ভয় পেত। তো ওই বুড়িকে মাঝে মাঝে এরকম দেখা যায়। ভয়াবহ ঘটনা কিন্তু এটা, এবং এবং সেটাই। সবচেয়ে বেশি আমার কাছে ওই জায়গাটা খুব লেগেছে যে নুড়ি ফেলতে গিয়ে যখন একটা নিচে বৃদ্ধার লাশ দেখতে পাই হ্যাঁ, মানে এটা খুবই এবং ভয়াবহ। আমরা একটু এই কথা বলছিলাম এটা নিয়ে যে ওই যে পুকুর টুকুর এরকম জাতীয় অনেক হ্যাঁ। ঘটনাই এরকম ঘটে ধরনের চারিদিকে। জিনিস দেখা যায়, এবং পানিতে আপনার ছায়া দেখাটা কমন একটা ব্যাপার। কমন একটা ঘটনা আপনি বলছিলেন তখন। হ্যাঁ, অনেকেই দেখতে পায়, ধরেন এই যে বাথরুমে গেছে, হঠাৎ করে পানিতে কারো ছায়া দেখছে, Right. পানিতে, এরকম অনেকের কাছে। এবং আমি তো বলবো যে যারা এখন শুনছেন তারা কিন্তু আজকে ট্রাই করতে পারে। Try অনেকে করতে পারে। এরকম থাকে যে বাসার সাথে পুকুর আছে, ঠিক আছে, আপনি বলছেন যে পুকুর আরো সিরিয়াস, আরো সিরিয়াস, তো তারা ট্রাই করতে পারেন কিন্তু হ্যাঁ। পুকুরে বা বাথরুমের বালতির পানি তো বালতির পানি, দেখতে মানে পারেন যদি হঠাৎ করে কোনো actually একটা কিছু। পুরাতন বাসা যেগুলো আছেন ভাই, যেমন এই যে ফার্নান যেটা বলে পুরান হুম, ঢাকার হুম। বাসাগুলো, এগুলো কিন্তু অনেক এই ধরনের ব্যাপার স্যাপার থাকে সেখানে। সেটাই। এবং অনেকে পুরান ঢাকার থেকে আমি এই ধরনের জিনিস শুনছি অনেক সময়, যে অনেকে অনেক কিছু দেখছে, থিংস লাইক পানিতে রিফ্লেকশন গুলা, এরকম অনেক কাহিনী আমি না, শুনছি। বেসিক্যালি আমি চাই, এবং এরকম ঘটনা যদি আসলে ঘটে তাহলে আমরা আবার আরেকজনকে পাবো Sure, sure, কি sure. এটা দেখে ফেলে অনেকে তাহলে। হয়তো অনেক সময় আসতে পারে না, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। যদি কেউ আসতে পারে অবশ্যই আমি নিয়ে আসবো। ওকে, তো থ্যাংক ইউ বাবু ভাই, Okay. আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা শুনছেন রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমাদের ছোট্ট একটা বিরতিতে যেতে হবে এবং বিরতির পরে আমরা আবার এক্ষুনি ফিরে আসছি। আমাদের সাথেই থাকুন, স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। শুধু খুশি তাই দিন রাত বন্ধুর সাথে বাধা নেই আর, যত খুশি দাম দাও বন্ধুর কথার। এখন তোমার এয়ারটেল নম্বরে মাত্র 22 টাকা রিচার্জ করলেই 1 পয়সা প্রতি সেকেন্ড রেটে কথা বলো 24 ঘন্টা যে কোনো অপারেটরে। বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল। আম্মু, আজকে বাসায় পেন্ট করাবা? হ্যাঁ মামুনি। না আম্মু, বাসায় পেন্ট করা লাগবে না, পেন্টের গন্ধ আমার একটুও ভালো লাগে না। রঙের গন্ধে কোনো কষ্ট হবে না। ঘরের ভেতরে রং করতে ব্যবহার করুন সম্পূর্ণ গন্ধহীন বার্জার ব্রিথ ইজি, বাংলাদেশের একমাত্র রং যাতে নেই কোনো ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড বা VOC, তাই স্বাস্থ্যসম্মত ও পরিবেশ বান্ধব বার্জার ব্রিথ ইজি। হেলদি পেন্ট ফর ইয়োর হোম। দোস্ত, কালকেই সবাই মিট করতে যাচ্ছে। বললাম শুক্রবার কর, তোরা তো আমার কথার 1 পয়সার দাম দিস না। 1 পয়সা পান ফুর্তি, 1 পয়সায় হাসি, যত পয়সা তত কথা তত বন্ধু খুশি, তাই দিন রাত বন্ধুর সাথে বাধা নেই আর, যত খুশি দাম দাও বন্ধুর কথার। এখন তোমার এয়ারটেল নম্বরে মাত্র 22 টাকা রিচার্জ করলেই 1 পয়সা প্রতি সেকেন্ড রেটে কথা বলো 24 ঘন্টা যে কোনো অপারেটরে। বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল। দোস্ত, কালকেই সবাই মিট করতে যাচ্ছে। বললাম শুক্রবার কর, তোরা তো আমার কথার 1 পয়সার দাম দিস না। পান ফুর্তি, 1 পয়সায় হাসি, যত পয়সা তত কথা তত বন্ধু খুশি, তাই দিন রাত বন্ধুর সাথে বাধা নেই আর, যত খুশি দাম দাও বন্ধুর কথার। এখন তোমার এয়ারটেল নম্বরে মাত্র 22 টাকা রিচার্জ করলেই 1 পয়সা প্রতি সেকেন্ড রেটে কথা বলো 24 ঘন্টা যে কোনো অপারেটরে। বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল। রেডিও 88.4 FM। তারপরেও এই জিনিসটা দেখার পর ওরা বেশ ভয় পেয়ে যায় এবং ওরা বুঝতে পারে না যে ওরা কি করবে। ওরা সাথে সাথে গাড়িটাকে পেছনের দিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ওরা পালিয়ে যাওয়ার ঠিক আগেই ওই অদ্ভুত জিনিসটা, তার বড় বড় দুটা যে ডানা ছিল সেটা প্রচন্ড এক ঝাপটা শব্দ করে গাড়িটার পেছন দিক দিয়ে উড়ে চলে যায়। এবং ওরা যখন পেছনের দিকে তাকায় ওরা দেখে যে পেছনে কিছুই ছিল না, এবং এক নিমিষেই হঠাৎ করে সেই জিনিসটা একদমই ভ্যানিশড হয়ে গেল। তো গাড়ি থেকে বের হলো এবং আশেপাশে খুব ভালো মতো চেক করলো যে কিছু আছে কিনা, দেখলো যে না আসলে কিচ্ছু নেই। তাহলে ওরা কি দেখলো হঠাৎ করে, ওরা নিজেরাই অবাক হয়ে গেলো যে এটা কি দেখলাম। সাথে সাথে ওরা সেই গাড়িতে উঠলো এবং গাড়িটাকে স্টার্ট করে ওদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। এবং ওরা যখন সেই বাসায় এসে পৌঁছালো এবং ওদের আশেপাশে যারা লোকজন ছিল ওদের সবার সাথে এই ঘটনাটা শেয়ার করে এবং
যেটা হয় যে ঘটনাটা শোনার পরে লোকজন যেটা বলে যে এরকম কোনো ঘটনা এর আগে ওনাদের এই এরিয়াতে কখনোই আগে ঘটেনি এবং এটা একটা অদ্ভুত ঘটনা ছিল। এই ছিল ঘটনা। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা ফারনান এবং আমরা এতক্ষণ ধরে ফারনানের কাছে একটা চমৎকার ঘটনা শুনলাম। এখন যেটা আমি জানিয়ে দেবো সেটা হচ্ছে আরেকবার আমি জানিয়ে দিচ্ছি কিভাবে আমাদের এসএমএস করতে হবে। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। আপনাদের পাঠানো এসএমএস গুলো সংরক্ষিত থাকবে আমাদের কাছে। এবং যারা আমাদেরকে ইমেইল করতে চান তাদের আমাদের ইমেল অ্যাড্রেসটি জেনে নিতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm which is BHWTFM@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ এখানে আপনার জীবনের সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন এবং মেইলের শুরুতে অবশ্যই উল্লেখ করবেন যে আপনি এই ঘটনাটিকে স্টুডিওতে এসে সরাসরি শোনাতে চান নাকি আপনি চান যে আপনার মেইলটি আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা ঘটনা না পাঠিয়ে সরাসরি ঘটনাটি রেকর্ড করে অডিও ক্লিপটি আমাদের কাছে পাঠিয়ে দিন। যদি আপনাদের অডিও ক্লিপটি অর্থাৎ আপনার ঘটনাটি ভালো হয় ডেফিনেটলি আমরা সেটা প্লে করব। আমরা চলে যাব আবারও বাবু ভাইয়ের কাছে এবং ঘটনার শুরুতে একটা কথা আছে, সেটা হচ্ছে যে মাছ নিয়ে তো আমরা বেসিক্যালি অনেক কিছু শুনি। হ্যাঁ, মাছের অনেক ঘটনা শোনা যায়, মানে মাছ কিনে কেউ ইলিশ মাছ কিনে বাড়ি যাচ্ছে এবং এই সময় নানান রকমের কাণ্ড ঘটে। বাবু ভাইয়ের কাছে আমি এই ঘটনা জানি বলেই বলছি যে বাবু ভাইয়ের কাছে এখন একটা ঘটনা রয়েছে যে ঘটনাটা মাছ নিয়েই, মাছ নিয়ে কিন্তু ঘটনাটা বেশ অন্য ধরনের, একটু ডিফারেন্ট, একটু আলাদা ধরনের। আলাদা। তো আমরা সরাসরি ঘটনায় চলে যাচ্ছি বাবু ভাই। ওকে রাসেল ভাই, এই ঘটনাটা আমাকে পাঠিয়েছে মেহজাবিন। এই ঘটনাটা হচ্ছে ও যখন বয়স ওর ছিল 12 বছরের মতো আর কি, সি ওয়াজ টিনের আগে আর কি, ছোট ছিল সে। তো যেটা হয় যে ও আপনার ওর বড় ভাই একদিন রাতের বেলা মাছ নিয়ে বাসায় আসে, বেশ বড় একটা মাছ, কাতল মাছ, বেশ বড় একটা কাতল মাছ। তো ওর বাবা মা জিজ্ঞেস করে যে এত রাতে, রাত তখন প্রায় 11টা 11:30 বাজে, যে এত রাতে তুই মাছ নিয়ে আসলি কোত্থেকে? বলে বাজারে গিয়েছিলাম, তো আমার শখ ছিল কিছু ভেজিটেবল কেনার জন্য। তো ভেজিটেবল কেনার জন্য এত রাতে, বলে যে আমি লেট করে বের হয়েছি, আমার ইচ্ছা ছিল এই বেগুন টেগুন এগুলা কেনা। মানে হি ওয়াজ লাইক দ্যাট, সে প্রায় এই ধরনের জিনিসপত্র করতো। তো বললো যে যখন কিনছি তখন সামনে মাছের দোকানি একটা বড় কাতল মাছ রেখে বসে আছে। আমাকে বলতো স্যার মাছটা নিয়ে যান, মাছটা সারাদিন দুপুর থেকে বসে আছে, বিক্রি হয় না। তো বললো যে মাছ দুপুর থেকে বিক্রি হয় না, নরম হয়ে গেছে। বলে যে না, নরম হয় নাই, দেখেন আপনি, দেখেন না। তো উনি মাছটা ধরে দেখছে যে মাছ নরম হয় না, এসে উনি তো দামাদামি করে খুব সস্তায় মাছটা উনি নিয়ে আসছে পাশে। এটা ওনার বাবা মাকে বলে। তো বলার পরে ওই রাতেই কাজের মানুষকে উঠানো হয়, কাজের মানুষ ওটাকে কাটাকাটি করে, তারপরে রান্না বান্না করে ওনারা খায়, মাছটা খায়, রাতেই খায়। খাওয়ার পর সবাই ঘুমাতে গিয়েছে, তো রাত হয়ে গেছে তখন, গভীর রাত। সেই সময় মেজাবিন শুনে যে ওর ভাইয়ের রুম থেকে বেশ আপনার কান্নাকাটির শব্দ আসছে, বাচ্চা খুব কাঁদতেছে, মানে কন্টিনিউয়াসলি চিৎকার করে করে কাঁদতেছে। তো এইটা এক সময় ওর মনে করে কি ব্যাপার, ভাবি শান্ত করছে না কেন। কিছুক্ষণ পরে দেখে যে ওর বাবা মা উঠে আসছে, ওটা সবাই গেছে। যে বলতেছে, ওই ভাই বলতেছে দেখো বাচ্চা কাঁদতেছে, থামতেছে না, এবং বাচ্চা কাঁদতে কাঁদতে নীল হয়ে যাচ্ছে গায়ের রং। তো বাবা যায়, সবাই দেখে, দেখে দাদাটা দোয়া পড়তে পড়তে বাচ্চার কাছে যায়, বাচ্চাটাকে ধরে, বাচ্চা তখন শান্ত হয়ে যায়, কিন্তু আপনার করছে, মানে বাচ্চাটা আপনার ফোপাচ্ছে আর কি, মানে কান্নার মধ্যে সে ফোপাচ্ছে, কারণ শি গট টায়ার্ড, মানে টায়ার্ড হয়ে গেছে বাচ্চাটা। তো দাদাটা দেখে দাদার কোলে ঠিক থাকছে, তো কিছুক্ষণ শান্ত করার পর আবার যখন বিছানায় রাখে, আবার বাচ্চা কান্না শুরু করে, চোখ বন্ধ করে রাখতে থাকে। এই পর্যায়ে দাদাটা করে কি, আবার ওকে কোলে নেয়, আবার শান্ত হয়, দাদার কাছে গেলেই শান্ত হচ্ছে। তো দাদাটা লাস্টে বলে আমি নিয়ে যাই, আমার রুমে নিয়ে যাই। আর ওর ভাইকে বলে যে এত রাত্রে তুই মাছের বাজারে গেছিস, সেটা ঠিক না, মাছের বাজারে অনেক কিছু থাকে। তো ভাই বলছে রাতে মাছের বাজারে কি থাকে? অনেক কিছু থাকে, উপরি জিনিসপত্র থাকে। বলে তুই কি বলো তুমি এসে? বলে না, তুই কথা শুনবি, মুরব্বীরা যেটা বলে শুনতে হয়। বলে সে বাচ্চাকে নিয়ে যায় বাসায়, রুমে নিয়ে যায়, মেহজাবিন তুই নিয়ে যায়, বলে যে তুই থাক ওর সাথে। বাচ্চাটাকে একটা মানে দিবানের মধ্যে শোয়া দেয় এবং ওর সাথে আর কি, বাবা মার রুমেই, আর ওকে বলে থাকতে। তো বাবা মা শুয়ে পড়ছে, বাচ্চা এক পর্যায়ে মানে একটু শান্ত। তো এক সময় হঠাৎ করে ও মেহজাবিন খেয়াল করে যে রুমের মধ্যে আপনার একটা ঠিক জল জল মানে বাতাসের মধ্যে যদি কোনো কিছু থাকে, এবং সেটা যদি আপনার একটা মানে বাতাসের যে পানি গরম করলে যেরকম একটা দ্রবণ টাইপের উঠে, উপরে একটা যে উঠে, মানে একটা বাষ্প ওঠে, জলীয় বাষ্প টাইপের, অথবা মরিচিকা দেখি, সেরকম কিছু একটা একটা শেপ, সেটা রুমের মধ্যে আছে, এবং বাচ্চাটার ওদের কাছাকাছি চলে আসছে, জিনিসটা দাঁড়ায় আছে। ওদের বাচ্চা আবার কান্না শুরু করে, প্রচন্ড কান্না শুরু করে, এবং পর্যায়ে কান্না শুরু করে, ওর দাদা উঠে যায়, বাচ্চার দাদা উঠে যায়, ওর কি হয়েছে? তখন দেখে যে জিনিসটা নাই, এবং বাচ্চার দাদা নিয়ে আবার দোয়া টোয়া পড়ে রাখে, এবং রাত্রের বেলা এরকম আবার শোয়া দেয়। আবার কিছুক্ষণ পর ও আবার দেখছে জিনিসটা। তো এরকম কিছুক্ষণ চলার পরে রাত্রেবেলা দাদার কাছে বাচ্চাটা থাকে, এবং রাতটা পার হয়। পার হওয়ার পরে পরের দিন দাদা ওই এক ওখানকার মসজিদের এক ইমাম সাহেব আছে, তাকে ডাকে, তার সাথে নিয়ে দেখায় বাচ্চাকে যে এরকম এরকম ঘটছে,
এবং বাচ্চাটা তারপর থেকে খুব টায়ার্ড, মানে চোখ খুলতেছে না, ঘুমায় সারাক্ষণ এবং কাঁদে, একটু পর পর কেঁদে ওঠে। ইমাম সাহেব বলে হয়তো যে কি হচ্ছে, তখন দাদা বলে যে গতকাল রাতে এরকম আমার ছেলে এরকম মাছ নিয়ে আসছিল বাসায়। এরপরে এটাই মানে যে উনি একটু লিঙ্ক বের করে যে এরকমই হতে পারে, কেন নর্মালি করে না। ওই দুধ দেওয়া হয়েছে, ওষুধ দেওয়া হয়েছে, তো ডাক্তার বলে যে আপনি এক কাজ করেন, এরকম তো উপরি জিনিস অনেক সময়ই করে এবং আমার মনে হয় যে এরকম কিছু আছে। তো উনি তাকে ওই বাচ্চাটাকে দোয়া টোয়া পড়ে হাতে দুটা সুতো বেঁধে দেয়। সুতো বেঁধে দেওয়ার পরে মনে করেন যে আপনার বাচ্চাটার ওই ওই কান্নাটা থেমে যায়, এরকম দেখে না। তো এরপর ওই বাসার মধ্যে এরকম উইয়ার্ড কিছু জিনিসপত্র ঘটতে থাকে, বাসার পরিবেশটা এখন ভারী হয়ে থাকে। তো এরপরে রাত্রে মেহজাবিন একদিন রাত্রে উঠে যাচ্ছে, তো যেতে যেয়ে দেখে যে ওদের যে ডাইনিং স্পেসে রাত্রেবেলা যেতে যাচ্ছে, ডাইনিং স্পেসের কোনায় কি জানি একটা ঘাপটি মেরে এরকম বসে আছে নিচু হয়ে, এবং জিনিসটা সম্পূর্ণ কুচকুচে কালো একটা মানুষের মতো ওবয়ে, মানে মানুষ হাঁটু গেড়ে বসে থাকলে যেরকম লাগে ঠিক সেরকম কিছু। তো তখন এটা থেকে চিৎকার করার পর ওর বাবা আসার পরে দেখে যে নাই, দোয়া পড়ে। তো পড়ার পরে ওর বাবা পরবর্তীতে ওই হুজুরকে ডাকে, ইমাম সাহেবকে ডেকে বলে যে আমার বাসায় তো এরকম সমস্যা হচ্ছে, অনেক কিছু দেখে এরকম। তো দেখার পর ওর বাবা ওই মৌলভী সাহেব তখন বাসাটাকে বন্ধ করে দেয়, দোয়া টোয়া পড়ে এবং ওই মানে প্রসিজার অনুযায়ী বন্ধ করে দেয়। এরপর থেকে ওই বাসায় আর এগুলো হয় না। তার মানে এখন সবাই মোটামুটি এখন মোটামুটি সবাই সুস্থ আছে। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ বাবু ভাই আপনার সেকেন্ড ঘটনার জন্য। আমাদের ছোট্ট আরো একটা বিরতিতে যেতে হবে এবং বিরতির পরে আমরা আবারও ফিরে আসছি। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ফিরে এলাম আবারও, আমি রাসেল এবং শুনছেন সবসময় রেডিও ফুর্তি। আমার সাথে রয়েছে মাসুম এবং আরো একজন নতুন অতিথি অলরেডি আমাদের সাথে এই মুহূর্তে এসে পৌঁছে গেছেন আমাদের স্টুডিওতে। আমরা তার ঘটনা শুনবো, তবে তার আগে জানিয়ে দিয়ে আরো একবার নিয়ম কানুন কিভাবে আপনারা আমাদেরকে ঘটনা পাঠাবেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhwtfm@radiofurti.fm। এখানে নাম, ঠিকানা এবং আপনার ফোন নাম্বার সহ আপনার জীবনের সেরা ঘটনাটি লিখে পাঠিয়ে দিন। আর ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে এই ঘটনাটি আপনি কি এখানে স্টুডিওতে এসে পড়ে শোনাতে চান, মানে আপনি নিজের ঘটনা বলতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনাটি আমরা আপনার হয়ে পড়ে শোনাই। যারা দেশের বাইরে আছেন তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই আপনার ঘটনাটি রেকর্ড করে সেই রেকর্ড ফাইলটি আমাদের কাছে পাঠিয়ে দিন। আপনি কিন্তু এখন চাইলে এই ঘটনা কিন্তু রেটিং করতে পারবেন। আমাদের ফেসবুক ফ্যান পেজটার কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে এবং আমি অ্যাড্রেসটা আরেকবার দিয়ে দিচ্ছি, www.facebook.com/radiofurti। এখানে গিয়ে আপনি বিভিন্ন কমেন্ট করতে পারেন, জানাতে পারেন আপনি কোন ঘটনাটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগছে, কোন ধরনের ঘটনা আপনি চান। যারা SMS করতে চান তাদেরকে বলবো যে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর আপনাদের সেই SMS গুলো সংরক্ষিত থাকবে খুব সযত্নে। আমরা চলে যাচ্ছি আমাদের নতুন অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন। থ্যাংক ইউ রাসেল ভাই, আমি হাবিব বলছি, আমি এসেছি গুলশানায়। আপনি এর আগে আপনি এসেছিলেন আমাদের এখানে স্টুডিওতে এবং মাঝখানে আপনি দেশের বাইরে ছিলেন বেশ কিছুদিন। জি, ওকে, তো আমরা আপনার ঘটনায় চলে যাই। আচ্ছা, ঘটনা হচ্ছে 2005 সালের। সঙ্গত কারণে আমি জায়গার নাম এবং যাদের সঙ্গে ঘটেছে তাদের নামটা বলছি না। 2005 সালে তারা তখন HSC কমপ্লিট করেছে। তারা 51 ফ্যামিলিতে থাকে, সো ফ্যামিলি সবাই একসাথে ঘুরতে যায় ঢাকার খুব কাছে গাজীপুরের কোন একটা জায়গায়। তারা পিকনিক করতে যায়। যখন পিকনিক শেষ তখন যত আবর্জনা ছিল ফেলা হয় ওই স্পটেরই একটা স্পেসিফিক জায়গায়। তো তারা ক্লিন করে চলে আসছে সবকিছু। বাসায় আসার পর দুই ভাই ছিল, ছোট ভাই, তার রাতে প্রচন্ড জ্বর আসে, সারা জ্বর থেকে জ্বরে ভোগে। পরদিন থেকে তার ফিজিক্যাল বেশ কিছু ডিসঅর্ডার শুরু হয়। স্লোলি খেয়াল করা যায় তার বডির বিভিন্ন জায়গায় স্কার মার্ক বা ব্রুজ মার্ক, মানে বিভিন্ন রকম দাগ। যত দিন যেতে থাকে ও আরো অসুস্থ হতে থাকে। ডাক্তারের কাছে নেওয়া হয়, ডাক্তার প্রিসাইজ কোনো রোগ ধরতে পারে না। এরকম প্রায় মাস দেড়েক চলে যায়, ছেলেটা একেবারেই শুকিয়ে যায়। শুকিয়ে যেতে এক সময় তারা যেহেতু একটু পুরান ঢাকার সাইডে থাকে, তার বাবা মনে করে যে এবার একটু হুজুরকে দেখানো দরকার। তো হুজুরের কাছে নিয়ে যায়। হুজুর দেখে বলে হ্যাঁ, তার উপর কোনো কিছুর আসর বা কোনো কিছুর ভর রয়েছে। তো হুজুর তাকে কিছু পানি পড়া তাবিজ দিয়ে দেয়। কয়েকদিন সে একটু সুস্থ থাকে, ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারে, একটু স্বাভাবিক। তারপরে আবার হঠাৎ করে তার অবস্থার অবনতি ঘটতে থাকে। এর মধ্যে একদিন লক্ষ্য করা যায়, যেহেতু সে অসুস্থ ছিল, দুই ভাই একসাথেই থাকতো আর কি। বড় ভাই তাকে নিয়ে এক রুমেই থাকতো। রাতে হঠাৎ করে খেয়াল করা যেত যে সে বিছানা থেকে উঠে বেশ কয়েক ঘন্টার জন্য গায়েব, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বা ওয়াশরুমে যাচ্ছে, ফিরতে অনেক লেট হচ্ছে, অনেকক্ষণ।
ওয়াশরুমের কাছে যে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরকম করতে করতে একসময় দেখা যায় যে এটা নিয়মিত ঘটছে। সে বিছানা থেকে উঠে গেলে তাকে খুঁজে পাওয়া যায় না। ফজরের আজানের ক্লোজ টাইমে মানে কাছাকাছি সময় সে আবার ব্যাক চলে আসে। এসে তাকে কিছু জিজ্ঞেস করলে সে কোনো উত্তর দেয় না, কোনো কথা বলে না, বিছানায় শুয়ে পড়ে। আরো একটা জিনিস খেয়াল করা যায়, সে যখন যায়, ব্যাক যখন আসে, ঘরে প্রচন্ড বিশ্রী একটা বাজে গন্ধ হয়, অ্যাজ ইফ কোনো পচা মাংস বা পচা কিছুর গন্ধ, আবর্জনার গন্ধ। এরকম দিন যেতে থাকে। হুজুরকে আবার বলা হয়, হুজুর এবার বাড়িতে আসেন। বাড়িতে এসে দেখে বলেন যে তার উপর জিনের আসর রয়েছে, এটার জন্য বাড়িটা বন্ধ করতে হবে প্রাইমারি। তো বাড়িটা বন্ধ করা হয়। বন্ধ করার পর থেকে বাড়িতে আরো কিছু বড় ধরনের সমস্যা শুরু হয়ে যায়। সেটা হচ্ছে তার যে দাদা ছিল উনি ছিলেন মৃত, উনি বেশ কিছুদিন আগেই ইন্তেকাল করেছেন। তো উনাকে দেখা যায়, এরকম হয় যে ফজরের ওয়াক্তের বহু আগে উনাকে দেখতে পাওয়া যায়, উনি রুমে আসছেন, এসে নক করেছেন, এসে বলছেন যে চলো নামাজ পড়তে হবে। এবং এটা প্রিসাইসলি হয় ওই ছোট ভাইটার সাথে। যেহেতু তার ঘরটা বন্ধ এবং তাকে ঘর থেকে বের হতে দেয়া হচ্ছে না, সেজন্য তাকে নামাজের দাওয়াত দিয়ে ঘর থেকে ছলনা করে বাইরে নিয়ে যাওয়া হতো। এক সময় এই ছেলেটা করে কি, একটা খেয়াল করে একদিন হঠাৎ ভোরে যে তার দাদা তার কাছে এসেছে কিছু খাবার নিয়ে বলছে যে তুই এটা খেয়ে নে, তোর ভালো লাগবে, শরীর ভালো করবে। তো তাকে দেওয়া হয় কিছু খেতে। ছোট ভাইটার খাবারটা নেয়, নিয়ে টেবিলে রাখে, সে আর খায় না। পরবর্তী ঘুম থেকে উঠার পর তখন তার মনে করে দাদাকে তো দেখেছি ভোরবেলা, বাট উনি তো মৃত। তখন তারা খেয়াল করে, হ্যাঁ, খাবার ঠিকই রাখা হয়েছিল, একটা পিচে করে বা একটা প্লেটে করে খাবার দেওয়া ছিল মিষ্টি, কিন্তু ওখানে দেখা যায় যে পচা গলা কোনো বাজে জিনিস, যেমন মাংস বা মুরগির পালক, এরকম কিছু জিনিস একসাথে রাখা। এরপরে এটা নিয়ে হুজুরের কাছে যাওয়া হয়। হুজুর অনেক স্টাডি করে উনি বলেন যে ওকে বাসা থেকে বের করে নিয়ে কোথায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। নিয়ে যে কি করবে না করবে এটা পরের বিষয়, বাট প্রাইমারিলি তাকে বাসা থেকে বের হতে দেওয়া যাবে না। পুরো বাসাটাই বন্ধ করা হয়। পুরো বাসা বন্ধ করার পর যেটা হয়, কিছুদিন পর কোনো একটা কারণে তাদের আর্থিক সমস্যা হয় এবং বাসাটা ডেভেলপারকে দিয়ে দেওয়া হয়। এই টাইমটা সে বেশ সুস্থই থাকে, স্বাস্থ্য রিকভার করে। বাসা ডেভেলপারকে দিয়ে দেওয়ার পর তারা চলে যায় আরেক জায়গায়। এখানে সেম প্রবলেম শুরু হয়ে যায়। এবার প্রবলেমটা শুরু হয় আরো বাজে ভাবে। তার শরীর থেকে ব্লিডিং স্টার্ট হয়। হঠাৎ হঠাৎ কেউ তাকে আঘাত করছে বা কিছু, এবং এটা চলতে ফিরতে কিছুই টের পাওয়া যাচ্ছে না, কিছু হঠাৎ হঠাৎ করে ব্লিডিং, বডির যে কোনো জায়গায় কোনো স্কার, খামচি দেওয়া হচ্ছে বা কিছু। এটা বাড়তে বাড়তে একসময় দেখা যায় সে ভীত থাকতো, খুব ভয় পেত, যেন কিছু দেখতে পাচ্ছে। কিন্তু যখন সে কিছু দেখতে পাচ্ছে, ভয় পাচ্ছে, তার জবান বন্ধ থাকতো, সে কিছু বলতে পারতো না। এরকম দিন যায়, শরীর একেবারেই খারাপ, সে পুরোপুরি শুকিয়ে যায়, একদম কঙ্কালসার অবস্থা তার দেহের। সে তখন লেখে তার বাবাকে একটা জিনিস দেয় যে সে সাপ দেখতে পায়, অ্যাজ ইফ সাপ আসছে তার কাছে। এই জিনিসটা যখন বাসার লোকজন জানতে পারে, তখন ওকে নিয়ে সবাই ঘরে থাকে, মানে রাতে যখন ওকে শুতে দেওয়া হয় ঘরে সবাই থাকে। স্টাডি করার চেষ্টা করে যে বিষয়টা কি। তখন খেয়াল করে যে রাতে যখন শুয়ে পড়া হয়, লাইট টাইট সব অফ, তখন ঘরের মধ্যে একটা প্রেজেন্স ফিল করে তারা সবাই। এবং প্রথম কদিন ফিল করে যে ফিজিক্যালি একটা মানুষ হয়তো আছে। এমনও হচ্ছে যে ঘরের কোন একটা জায়গায় বসছে, বিছানার পায়ের কাছে বসছে, এটা তারা ফিল করতে পারছে। লাইট জ্বালিয়ে খোঁজে, না, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। এরপর যেটা শুরু হয়, তারা প্রিসাইসলি ফিল করে ঘরের মধ্যে সাপ আছে, এমনকি বিছানার মধ্যে অন্ধকারে ফিল করছে যে বিছানার মধ্যে সাপ আছে, কিন্তু লাইটটা জ্বালিয়ে উঁচা করছে, না, নাই। আবার লাইট বন্ধ করে আবার যখন শুচ্ছে, বিছানার মধ্যে প্রিসাইসলি সাপ আছে। এবং সেটার মধ্যে আর কিছু সিমটম দেখা দেয়। সেটা হচ্ছে সে নর্মালি কথা বলতে পারে না, যতটুকু ট্রাই করে ততটুকু সে স্বেচ্ছায় যখন বলতে যাচ্ছে তখন তাকে বলতে দেওয়া হচ্ছে না। কিছুক্ষণ সে চুপ করে থাকে, তারপর নর্মাল সে কথা বলা শুরু করলে সেটা সে বলতে হবে, বাট এই স্পেসিফিক টপিকে তাকে কোনো কথা বলতে দিবে না। হুজুরের কাছে আবার যাওয়া হয়। হুজুর কোন একটা কারণে সন্দেহ করেন যে বাইরে থেকে কোথাও কিছু থেকে এসেছে, কোনো কিছু তার পিছনে পিছনে। তো তখন তাদেরকে জিজ্ঞেস করা যে কবে এই সমস্যা শুরু হলো বা কি। স্টাডি করে দেখা যায় যে যখন তারা পিকনিকে গিয়েছিল, পিকনিক থেকে আসার পর থেকে ওদিন থেকে তার জ্বর শুরু হয়। সো ওখানেই কোনো সমস্যা। ওই স্পটে খবর নেওয়া হয়। স্পটে খবর নিয়ে জানা যায় যে ওখানে এ ধরনের বেশ কিছু ঝামেলা রয়েছে একই ধরনের। এবং আরেকটু স্টাডি করার পর ওখানে এক হিন্দু পরিবার ছিল, তারা এই বিষয়টা সম্পর্কে খুব ভালোই জানে এবং এই বিষয়ে ট্রিটমেন্ট দিয়ে থাকে। তাদের সাথে কন্ট্যাক্ট করার পর তারা যেটা বলে যে এখানে একটা জিন বা কিছু রয়েছে, যেটার নাম হচ্ছে পূজারী, এবং এটা মহিলা, তারা 7 বোন, এবং তারা স্পেসিফিক পুরুষ মানুষকেই টার্গেট করে। তার সাথে যায়, যদি পছন্দ হয়ে যায় তাহলে তার সাথেই যাবে, এবং এই মানুষটার মৃত্যু না হওয়া পর্যন্ত তার সাথেই থাকবে। এটা যখন তারা ফাইন্ড আউট করে তখন ওদেরকে বলা হয় যে আপনারা এর একটু সলিউশন করে দেন।
তারা বাসায় আসে, আসার পর স্টাডি করে যেটা পায় যে যেহেতু জিনিসটা প্রায় বছর দেড়েক হয়ে গিয়েছে, এই জিনের আসরটা বেশ ভালোভাবে বেশ স্ট্রং, তার প্রেজেন্সটা বেশ স্ট্রং এবং খুব ইজিলি এটাকে ছুটানো যাবে না। যা হোক, পজেসড অবস্থায় ছেলেটাকে একদিন এই মহিলার কাছে নিয়ে যাওয়া হয়, এই ফ্যামিলির কাছে নিয়ে যাওয়া হয়। তারা ওখানে বসে বসে বিভিন্ন পূজা পার্বণ করে একটা পর্যায়ে এই জিনের সাথে কমিউনিকেট করে এবং তাকে বলা হয় যে কেন ধরেছে বা কি ধরেছে। তখন সে বলে যে যখন তারা পিকনিকে গিয়েছিল, সে ওই স্পটেই থাকে কোন একটা গাছে, প্রিসাইজ গাছে, এবং ওই গাছের নিচে বিভিন্ন রকম ময়লা ফেলা হয়, যে ময়লা তার খাবার। এবং তারা যখন পিকনিক শেষ করে তাদের উচ্ছিষ্ট খাবার ফেলছিল, তখন সেখানে বসে খাচ্ছিল এবং তার খাবারের মধ্যেই ফেলা হলো। এবং প্রিসাইসলি সে মুরগির মাংস খাচ্ছিল, মুরগির উচ্ছিষ্ট কিছু খাচ্ছিল। সে যেহেতু হিন্দু ধর্মাবলম্বী, সেহেতু সে গরুর মাংস খায় না, সে শুধুমাত্র মুরগির মাংসই খায় এবং ওখানে গরুর মাংস ফেলা হয়েছিল। এই জন্য সে একে টার্গেট করেছে এবং এর সাথেই থাকবে। তো তাকে জিজ্ঞাসা করা হয় যে কি করলে সে তাকে ছেড়ে যাবে। সে প্রথমে বলে যে যে কোনো 3 রাস্তার মাথায় একটা মুরগি জব করে দিলে বা বলি দিলে সে তাকে ছেড়ে যাবে। কাজটা করা হয়, কিন্তু করার পরও সে তাকে ছেড়ে যায় না, যেহেতু 1.5 বছর ধরে জিনিসটা তার সাথে আছে, এত সহজে এর থেকে মুক্তি পাওয়া যায়নি। পরবর্তীতে যেটা করা হয়, সে একটা অফার দেয় যে 150 লোক খাওয়াতে হবে, যেই বাড়িতে ছিল, উইচ মিনস আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং, সে প্রথম যে বাড়িতে এসেছে ওখানে 150 লোকের খাওয়ার আয়োজন করতে হবে, 150 লোক খাবে, গান বাজনা এবং পূজার ব্যবস্থা করা হবে, এটা করলে সে চলে যাবে। সেটা তারা ব্যবস্থা করে, 150 লোকের খাওয়ার ব্যবস্থা করা হয়, খাবার রাখা হয় এবং রেখে ছাদে রেখে এবং একেবারে প্যান্ডেল দিয়ে সাজিয়ে ফুল অ্যাজ এ বিয়ে বাড়ি রেখে চলে আসা হয়, গান বাজনাও করা হয়। পরে ছাদে যেয়ে দেখা যায় যে কোনো খাবার নেই, উইচ মিনস কিছু লোক এসে খেয়ে গিয়েছে, বাট ওই বিল্ডিং এ কেউ ঢুকে নেই, বাট কারা তারা কেউ জানে না। কেউ জানে না, অশরীরী কিছু এসে খেয়ে গিয়েছে। এবং প্রিসাইসলি গাইডলাইন ছিল কোনো গরুর মাংস থাকবে না। ভালো কথা। তারপরেও কয়েকদিন সুস্থ থাকে ছেলেটা। এরপরে মাসখানেক সুস্থ থাকার পর আবার সেম প্রবলেম শুরু হয়। তার প্রবলেম শুরু হতে এমনই হয়েছিল যে এখনো সে জীবিত, কিন্তু তার চুল কিন্তু সব পাকা। তার বয়স 21 কি 22। তার ফিজিক্যাল অবস্থা এতটাই খারাপ, একবারে শীর্ণকায় শীর্ণ দেহের একটা ছেলে। একসময় বেশ স্বাস্থ্য ভালো ছিল, অনেক কষ্ট করে তাকে ছাড়ানো হয়েছে এবং আলহামদুলিল্লাহ বেশ সে জীবিত আছে, কিন্তু তার ফিজিক্যাল যে ড্যামেজ গুলা, এখনো সে ঠিকমতো হাঁটাচলা করতে পারে না। জীবিত, কিন্তু যতটুকু ড্যামেজ হয়ে গেছে সেটা এখনো রিকভারি করতে পারেনি। আপনাকে অনেক ধন্যবাদ হাবিব ভাই, আমাদের স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করার জন্য। আশা করছি আবারও কখনো আপনাকে পেয়ে যাব। যাই হোক, আমরা অন্য একটা ঘটনা যাচ্ছি এই মুহূর্তে। তার আগে জানিয়ে দিই যে শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমি রাসেল আতির সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আর সেই সাথে আপনারা যারা SMS করতে চান তাদেরকে SMS করার নিয়মটি বলছি। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যারা আমাদের ইমেইল পাঠাতে চান তারা চলে যান একদম আমাদের অ্যাড্রেসে, এবং আমাদের অ্যাড্রেসটি মনে রাখতে হবে। আমাদের অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHOOTFM@radiofurti.fm। আমরা এতটা পথ পেরিয়ে এসেছি এবং এতদিন পর্যন্ত আমরা ভূত এফএম চালাতে পারছি শুধুমাত্র আপনাদেরই জন্য। আপনারা প্রতি সপ্তাহে বিভিন্ন ঘটনা পাঠান এবং সেই ঘটনাগুলোকে নিয়েই আমাদের ভূত এফএম সাজানো হয়। এখানে আমাদের আসলে নিজের থেকে তৈরি করার কোনো কিছু নাই। আপনারা যদি ঘটনা পাঠানো বন্ধ করে দিতেন তাহলে ভূত এফএম অনেক আগে বন্ধ হয়ে যেত। আপনাদেরকে আরো একবার স্যালুট আমাদের সাথে থাকার জন্য, অনেক অনেক ধন্যবাদ। যাই হোক, যারা আপনারা ঘটনা রেটিং করতে চান যে কোন ঘটনাটা ভালো লাগছে, কোন ঘটনাটা মন খারাপ লাগছে, কোন ঘটনাটা এরকম ধরনের ঘটনা আপনারা আরো চান কিনা, এরকম ধরনের কমেন্ট যদি আপনি করতে চান তাহলে চলে যেতে পারেন আমাদের ফেসবুক ফ্যান পেজে www.facebook.com/radiofurti। এইটা হচ্ছে আমাদের অ্যাড্রেস। আর আজকের এই চমৎকার এপিসোডটি যদি আনফর্চুনেটলি কেউ মিস করে ফেলেন তাহলে কি করতে হবে? তাহলে আপনাকে এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হবে। সেক্ষেত্রে আপনাকে আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22। তাহলে দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশন আপনাকে দেওয়া হচ্ছে। যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান, চাইলে সেখান থেকে শুনে ফেলতে পারবেন। আর যদি কেউ চান ভূত এফএম টিউন আপনার কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট করবেন, তাহলে আপনাকে যেটা করতে হবে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে সিটি, স্পেস দিয়ে টাইপ করতে হবে কোড নাম্বারটি। কোড নাম্বার হচ্ছে 92125 এবং এই SMS-টি সেন্ড করে দিতে হবে 3123 নাম্বারে। বাস, এই টিউনটি আপনার হয়ে যাবে। আমরা চলে যাব পরবর্তী ঘটনায় এবং আমাদের সাথে আবারও জয়েন করছেন এই মুহূর্তে ফারনান। আমরা ফারনানের কাছে যাচ্ছি। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি চলে যাব আমার এরপরে যে ঘটনাটা সেটা, এবং এটাও এক্স্যাক্টলি আমার সেই কাজিনের কাছ থেকে আমি শুনেছি যে অস্ট্রেলিয়াতে অনেকদিন ছিল
এবং ও যে প্যারানর্মাল ঘটনাগুলো আমাকে শেয়ার করেছিল এর মধ্যে আরেকটা ঘটনা হচ্ছে এখন আমি শেয়ার করব। এটাও এক্স্যাক্টলি সেই জায়গাটারই ঘটনা। এবং এই ঘটনাটা ওইখানকার একটা ফ্যামিলির সাথে ঘটেছিল এবং ঘটনা হচ্ছে এইরকম যে যে ফ্যামিলির সাথে এই ঘটনাটা ঘটে তাদের বাসাটা ছিল একটা রেইন ফরেস্টের পাশে এবং যেটা দেখা যেত যে ওনাদের বাসাটা এমন একটা জায়গায় ছিল যে যেখান থেকে আশেপাশে আরেকটা বাসা খুঁজে পাওয়া বেশ ভার ছিল। অর্থাৎ জায়গাটা এমন একটা নিরিবিলি জায়গা ছিল যেখানে জনবসতি খুব একটা ছিল না। এবং আরেকটা অবাক বিষয় ছিল যেটা যে ওনাদের বাসার সাথে ছিল ওনাদের 2টা ফার্ম ছিল। একটা হচ্ছে হাঁস মুরগির ফার্ম, আরেকটা ছিল আপনার ঘোড়ার ফার্ম। তো যাই হোক সেটা তো এই ফার্ম গুলা নিয়ে বেশ কিছু ঘটনা ঘটে ওনাদের সাথে এবং এই ঘটনাগুলো আমি যখন শুনি আমার কাছে বেশ অদ্ভুত মনে হয় এবং আমি এর আগে এরকম কোনো ঘটনা এর আগে কখনো শুনিনি। হয়তো বা আপনারা শুনে থাকবেন অথবা নাও শুনতে পারেন। যাই হোক আমি চলে যাচ্ছি ঘটনায়। তো একদিন হঠাৎ করে সেই যে ফ্যামিলিটার যে হাঁস মুরগির যে ফার্ম ছিল সেখান থেকে দেখা যেত যে বেশ কিছু করে হাঁস মুরগি মানে ভ্যানিশড হয়ে যায়, মানে কেউ নিয়ে গেছে এরকম মনে করে চুরি হয়ে যায়, অর্থাৎ যেটাকে বলবো আমরা চুরি হয়ে যায়। তো তারা যখন এই হাঁস মুরগিগুলোকে খোঁজার চেষ্টা করে তারা এটাকে কোথাও খুঁজে পায় না যে, এবং ওরা মনে করে যে হয়তো বা আশেপাশে যেহেতু রেইন ফরেস্ট আছে এবং আশেপাশে একটা বন্য এলাকা, তো ওনারা যেটা মনে করে যে বন থেকে নেকড়ে টেকড়ে অথবা ওয়াইল্ড ডগস এরকম কিছু একটা হয়তো বা এগুলোকে নিয়ে চলে যায়। কিন্তু ওনাদের যে কন্ট্রোল যে ব্যবস্থাটা ছিল যে ফার্মগুলোতে সেগুলো ছিল অনেক ওয়েল সিকিউরড এবং সেখানে দেখা যেত যে কেউ হয়তোবা চুরিও করতে পারতো না এবং হয়তোবা সেই বন্য প্রাণীগুলো সেগুলোকে নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই ছিল না। তো যাই হোক এরকম প্রায় 2 থেকে 3 দিন টানা ওনাদের এরকম যেগুলা হাঁস মুরগি যেগুলোকে মানে মিসিং হয়ে যায় এবং এগুলোকে খোঁজার জন্য যখন তারা আশেপাশের এলাকাগুলোতে খোঁজ করতো তারা কোথাও পেত না। বাট 3 দিন পরে হঠাৎ একদিন একটা লোক তাদেরকে এসে বলে যে তাদের বাসার ঠিক পেছনে ছিল একটা নদীর পাড় ছিল এবং সেই নদীর পাড় থেকে বেশ কিছু হাঁস মুরগির মৃতদেহ সেখান থেকে পাওয়া যায়। এবং তারা যেটা করলো যে তারা সাথে সাথে সেখানে চলে গেলো এবং দেখতো যে হ্যাঁ আসলেই বেশ কিছু হাঁস মুরগির মৃতদেহ সেখানে পড়া এবং প্রত্যেকটা মৃতদেহ এমন অবস্থায় ছিল যেটা আসলে আপনারা শুনেও বেশ অবাক হবেন। এবং সেটা যদি কোনো বন্য প্রাণী অথবা মানুষের কাজ হতো তাহলে তো ভালোই হতো, কিন্তু সেগুলো আসলে এগুলো কিছুই কাজ ছিল না। এবং সেগুলোর অবস্থাটা এমন ছিল যে প্রত্যেকটা যে গৃহপালিত যে পশু পাখিগুলো ছিল ওগুলোর প্রত্যেকটার লাশ সেখানে পড়েছিল এবং প্রত্যেকটা মনে হচ্ছে যে হাঁস মুরগিগুলোর সম্পূর্ণ পাখা যেগুলো সেগুলো সম্পূর্ণ ছিলে ফেলা হয়েছে এবং একটা পালকও সেখানে পড়া নেই। এবং প্রত্যেকটা প্রাণীর গলা সম্পূর্ণ কাটা এবং পাগুলা একদম পুরো পাটা না, জাস্ট নিচের দিক থেকে পাগুলো সম্পূর্ণ কাটা। অদ্ভুত ভাবে সেগুলোকে মেরে ফেলা হয়েছে এবং এটা কোনো বন্য প্রাণীর কাছে কোনো মতেই হতে পারে না। এবং আরো সব থেকে বেশি অবাক ছিল যে প্রত্যেকটা প্রাণীর শরীরে এক ফোঁটাও রক্ত ছিল না এবং যে জায়গাগুলোতে লাশগুলো পাওয়া যায় সেখানে একটা ফোঁটাও রক্তের কোনো দাগ ছিল না, কিছুই ছিল না। আর আরো যেটা ভয়ের বিষয় ছিল যে প্রত্যেকটা প্রাণীর দেহে কোনো আঁচড়ের দাগও ছিল না। যদি এগুলাকে কোনো ধারালো অস্ত্র দিয়ে মেরে ফেলা হতো সেটা বোঝা যেত, বাট ইনভেস্টিগেশন করার পর এরকম কিছুই পাওয়া যায়নি। তো যাই হোক এই ঘটনাগুলো ইনভেস্টিগেশন করার পর কোনো এক্সপ্লেনেশন তারা পায়নি। তারপরে তারা এই ঘটনাটাকে সম্পূর্ণ একসময় ভুলে যায় এবং তারা ঠিক মানে ভালো মতোই আবার সেখানে থাকা শুরু করে। কিন্তু তারপরে যেটা ঘটলো সেটা হচ্ছে যে অনেকদিন পরে আবারও হঠাৎ করে সেই ফার্মটার পাশে যে ফার্মটা ছিল ঘোড়ার ফার্ম, সেখান থেকে হঠাৎ করে 2-3টা করে ঘোড়া গায়েব হওয়া শুরু করলো। একইভাবে সেই ঘটনাগুলো আবার ঘটা শুরু করলো। তো তখন তারা বেশ অবাক হয়ে গেল এবং একই জায়গা থেকে সেই যে নদীর পার সেখান থেকে সেই ঘোড়াগুলোর যে ডেড বডি সেখান থেকে পাওয়া গেলো এবং সেগুলোও এমন ভাবে মারা হয়েছিল যে যেগুলো আসলে কোনো মানুষের বা কোনো বন্য প্রাণীর কাজ হবে বলে মনে হয় না। ঠিক একইভাবে ঘোড়াগুলোর গলাগুলো কাটা ছিল এবং সম্পূর্ণ যেটা বলে যে ঘোড়াগুলোর যে জিহ্বা সেটাও কাটা ছিল এবং পাগুলা যেখান থেকে খুঁট থাকে যে জায়গাটাতে সেই জায়গাটা কাটা, বাট পাটা সম্পূর্ণ কাটা না, জাস্ট নিচের জায়গাটুকু কাটা। লেজ কাটা ছিল, চোখগুলো উপরে বের করে ফেলা ছিল, কোনো চোখ ছিল না সেই দেহটাতে। এবং আরো বেশি অবাক বিষয় ছিল যে এক ফোঁটা রক্ত সেই দেহটাতে ছিল না। তো এই ধরনের বিভৎস কিছু ঘটনা ঘটার পরে ওখানে বেশ কিছু ইনভেস্টিগেশন শুরু হয় এবং যেটা হয় যে আমরা যখন দেখি যে আমাদের দেশে কোনো গৃহপালিত পশু মারা টারা গেলে মানে আমরা এটাকে অতটা সিরিয়াসলি নেই না, আমরা ভুলে যাই। বাট ওখানে লিগাল যে অবস্থাটা এত স্ট্রিক্ট ছিল যে ওখানে যেটা দেখা যেত যে এগুলোর জন্য ইনভেস্টিগেশন হতো, এটা মানে কে করেছে এই বিষয়গুলো দেখার জন্য খতিয়ে দেখা হতো। কিন্তু তারপরে যেটা ঘটনাটা ঘটে যে এরপরে তারা কোনো ধরনের এক্সপ্লেনেশন এই বিষয়গুলো সম্পর্কে কোথাও কোনো খুঁজে পায় না। তারপরেও ওখানকার যে লোকাল যারা বলে যে এই ঘটনাগুলো হয়তো বা কোনো ভ্যাম্পায়ারের কাজ
অথবা কোনো খারাপ কিছুর কাজ হতে পারে। তারপরে যেটা হয় যে এরপরে ওনাদের সাথে আর এমন কিছু ঘটনা ঘটেনি। তারপর ওখানে যে একজন লোকাল সেও এই আরেকটা ঘটনা শেয়ার করে। সেই ঘটনাটা হচ্ছে যে এরকম যে সে একদিন রাত্রে সে একটা হাইওয়েতে যাচ্ছিল এবং সে যেটা দেখে যে গাড়িতে থাকা অবস্থায় যে ঠিক তার মুখামুখি বরাবর অনেক দূর থেকে অনেক বড় একটা আগুনের গোলা সেই তার দিকে ধেয়ে আসছে অনেক দূর থেকে। তো তখন উনি যেটা দেখার সাথে সাথে বেশ ভয় পেয়ে যায় এবং গাড়ি থেকে নেমে সেটাকে ভালো মতো দেখার চেষ্টা করে যে রেইন ফরেস্টে কোথাও আগুন লাগলো কিনা বা এরকম কিছু একটা বা কোথাও কোনো আগুন লাগলো কিনা। কিন্তু সে যখন দেখে যে না কোনো আশেপাশে কোনো আগুনের কোনো চিহ্ন নেই বা দূর থেকে অনেক বড় একটা আগুনের গোলা সেই তার দিকে ধেয়ে ছুটে আসছে। সে তখন বেশ ভয় পেয়ে যায় এবং চিন্তা করে যেগুলো কি আসলে। সে তাড়াতাড়ি করে গাড়িটির ভেতরে বসে এবং গাড়িটাকে স্টার্ট দেয়। তখন সে দেখে যে সে আগুনের গোলাটা দুভাগে বিভক্ত হয় এবং সেটা মাটির উপর আছড়ে পড়ে এবং সাথে সাথে সেটা সম্পূর্ণ ভ্যানিশড। সেই ঘটনাটা সে সবাইকে আরো বলে এবং তারা যেটা ধারণা করে যে এই ঘটনাটার সাথে হয়তোবা সেই গৃহপালিত যে পশুগুলো মিসিং হয়ে যাওয়া ঘটনাটার একটা লিঙ্ক থাকতেই পারে। আবার অনেকে এটাকে অনেকভাবে এক্সপ্লেনেশন দেয়। অনেকে বলে যে এটা ইউএফও হতে পারে, আরো অনেক কিছুই হতে পারে। তো এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আর এইখানে একটা ছোট্ট কথা বলার আছে আবার, সেটা হচ্ছে সেটা আমি ব্রেকের পরে এসে বলবো। সুতরাং আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ফুর্তি। Haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। এই মুহূর্তে একটা খবর দিতে চাই, সেটা হচ্ছে একটু মন খারাপ করার মতো খবর। আরো একজন আমাদের সঙ্গে এখানে ছিলেন। তিনি কোনো একটা কারণে, বাবু ভাই কি কারণে গেছেন উনি ওর বললেন যে আম্মা অসুস্থ হয়ে গেছেন এবং উনি আজকে থাকতে পারবেন না। তাহলে আরো কিছু হয়তো ঘটনা আপনাদের উপহার দিতে হতো। আমি জানি না যে কতটুকু আপনাদেরকে কতক্ষণ পর্যন্ত আপনাদেরকে আমি মানে এই এপিসোডের এই ঘটনাগুলো উপহার দিতে পারবো, দেখা যাক। যাই হোক, আমার একটা জিনিস মনে হচ্ছিল যে আমরা একটা এপিসোড চাচ্ছিলাম যে এরকম করব, স্বপ্নের ওপরে করব। যে মানুষ যে সমস্ত দুঃস্বপ্ন দেখে, ভয়ঙ্কর যে সমস্ত স্বপ্ন দেখে, সেই স্বপ্নের উপরে করব। স্বপ্ন রিলেটেড যত ঘটনা আছে আপনাদের, যত রকমের ঘটনা আছে, মানে স্বপ্ন দেখে প্রচন্ড ভয় পেয়েছেন, স্বপ্ন দেখে ঘুম ভেঙে ওঠার পরে প্রচন্ড ভয় পেয়েছেন, কোনো কোনো সময় সেটা হয়তো মিলে গেছে, অনেক সময় বাস্তবেও। এবং কারো কারো স্বপ্ন আবার এরকমও হয় যে স্বপ্ন সত্যি হয়ে যায়। মানে এরকম হয় যে কিছু কিছু স্বপ্ন দেখে দুঃস্বপ্ন, এবং আমি এরকম ঘটনা অনেক শুনেছি যে সেই স্বপ্নে দুঃসংবাদ পায়, পরে দেখা যায় তাই ঘটছে। এরকম ভয়ঙ্কর সমস্ত এক্সপিরিয়েন্স আমি জানি যে আপনাদের আছে। সুতরাং স্বপ্ন রিলেটেড যা কিছু আছে সেই সমস্ত ঘটনাগুলো আপনারা আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন ইমেইল করে, এবং উপরে অবশ্যই আপনি লিখবেন যে এটা মানে জাস্ট হেডিংটাই থাকবে স্বপ্ন। আমরা তাহলে সেটা মানে সেই একটা আলাদা এপিসোড করতে চাই শুধু স্বপ্ন নিয়ে। সেকেন্ড যে ব্যাপারটা, সেটা হচ্ছে আমরা যেতে চাই আপনাদের এলাকায় আমাদের টিম নিয়ে, এবং দেখতে চাই যে আপনাদের এলাকায় ভয়ঙ্কর কি আছে, এবং আপনাদের এলাকায় যদি কোনো হন্টেড বাড়ি থাকে, কোনো হন্টেড যদি পুকুর থাকে, কোনো হন্টেড যদি গাছ থাকে, যেখানে গেলে আমরা আসলেই সত্যিই কিছু এক্সপেরিয়েন্স করতে পারবো, এরকম যদি কোনো কিছু থাকে, তাহলে সেই সমস্ত ঠিকানাগুলো আমাদের কাছে পাঠিয়ে দিন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনাদের জানাই আছে, bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radioFORTI.FM। এখানে নাম ঠিকানা সহ আপনার সেই জায়গার ঘটনা পাঠিয়ে দিন, আমরা সশরীরে চলে যাবো সেখানে। আমরা চলে আসছি বাবু ভাইয়ের কাছে। আরেকটা ঘটনা ছিল, বাবু ভাই আপনাকে দায়িত্ব নিতে হচ্ছে, কারণ একজন নাই। হ্যাঁ, অনেক ঘটনা জমা আছে এখনো বলার মতো আর কি। আচ্ছা, এই ঘটনাটা হচ্ছে সম্রাটের ঘটনা। হ্যাঁ, ও আপনার বাংলাদেশের যে কোনো একটা ডিস্ট্রিক্টের নাম করা কোনো মেডিকেল কলেজে পড়াশোনা করতো। ওকে। এটা ওখানকারই একটা ঘটনা। তো যেটা হয় যে ও যখন মেডিকেল কলেজে পড়তো, প্রথমে তো আপনার জানেন যে মেডিকেল স্টুডেন্টরা ফার্স্টে আপনার কিছু তাদেরকে জাস্ট লাইক বডি সম্বন্ধে চেনা এবং স্টাফ। তো গ্র্যাজুয়ালি ওখানে থাকা অবস্থায় ও শুনতে থাকে ওখানকার রেপুটেশন সম্বন্ধে অনেকের কাছে স্টুডেন্ট থাকা অবস্থায়, যে এখানে এই মেডিকেল কলেজটাই হন্টেড, এখানকার আশেপাশের যে অনেকে অনেক কিছু দেখে এরকম কিছু, এবং ছাত্রাবাসেও নাকি অনেকে অনেক কিছুর সাথে তাদের একটা এনকাউন্টার এরকম হয়েছে। তো সবসময় শুনে মেডিকেলের স্টুডেন্টরা সবসময় একটু সাহসী হয়, কারণ তাদের এইসব নিয়ে কাজ করতে হয় সবসময়, মানে মেডিকেল মানে মর্গ অ্যান্ড স্টাফ নিয়ে। তো একদিন যখন নাকি ওদের সময় আসে গ্র্যাজুয়ালি যে আপনার এই যে অটোপসি গুলা, শরীর কাটাকাটি, লাশ কাটার একটা ব্যাপার, এরকম একটা সময় তো প্রথম ইন্ট্রোডাকশন হয় দেখে, এবং সে তখন আস্তে আস্তে এটার সম্বন্ধে একটু সাহস সঞ্চার করতে থাকে।
তো একটা পর্যায়ে একসময় একা লাশ কাটার একটা ব্যাপার আসে আর কি, পর্যায়ে আসে। তো তখন একবারও যখন যায়, যেয়ে দেখে যে আপনার একটা লাশ ওকে যেটা দেওয়া হয় কাটার জন্য, একটা মাঝবয়সী লোকের লাশ। মাঝবয়সী বলতে লাইক 40 ইয়ার্স অর সামথিং। তো এরকম পড়ে আছে। তো ও যায় লাশ কাটতে। তো যে ফার্স্টে সে তার কাটাকাটি এটা শুরু করে, এবং যখন শুরু করে, তো ও যখন কাটতেছে এক পর্যায়ে হঠাৎ করে সে খেয়াল করে, ওর মনে হলো বা ইট ইজ ট্রুথ, মানে ওর মনে হয়েছে এবং সে শিওর যে লাশটা একবার ওর দিকে চোখ তুলে তাকাচ্ছে, চোখ খুলে ফেলছে। তো ও একটা মানে তার সাথে সাথে একটা গুজবাম্প হয় এবং সে একটা বিশাল ঝাটকা খায়। খাওয়ার পর সে চিন্তা করে আসলে ব্যাপারটা কি ঘটলো। এটা কি এরকম কিছু যে শারীরিক কোনো পরিবর্তন ঘটছে, বা অনেক সময় হয় অনেক রগ বা অনেক কিছু। তুমি চিন্তা করো, তখন দেখি যে না, চোখ খোলার ব্যাপারটা আসলে ঘটার কথা না। তো কিন্তু আবার চিন্তা করার মনেরও ভুল হতে পারে। তো সে আবার শুরু করে তার কাজ। তো অনেকটা কাটাকাটির পরে একসময় দেখে যে লাশটা কাঁপছে, মানে লাশটা শিভার করছে, মনে হচ্ছে যে তার বডিতে মুভমেন্ট আছে। প্রচন্ড ভয় পায় সে, মনে করে যে আচ্ছা, এটাকে আমি কোনো জ্যান্ত মানুষ কাটতেছি বা সামথিং। তারপর সে হাত দিয়ে দেখে কোনো পালস নাই, বরফের মতো ঠান্ডা, কারণ এটা বের করে নিয়ে আসছে ইসের থেকে, ফ্রিজার থেকে। তো বেশ ভয় পেয়ে যায়, এবং ও তখন চিন্তা করতে থাকে যে আমি কি আর প্রফিট করবো কিনা সামনে। বেশ ভয় পায়, বাইরে আসে কিছুক্ষণ এসে সে ধাতস্থ হয়। দেন আবার সে যায়, যে এরপরে যখন ও কাটতে থাকে ওর কাছে মনে হয় যে লাশটা ফিসফিস করে কিছু বলছে তার কাছে। এইবার সে প্রচন্ড ভয় পায়, সে বের হয়ে আসে, এসে সে ডাক দেয় তার যারা ওই যে সিনিয়র ছিল, এই ছেলেরা আসে। আসার পর সেই ঘটনাটা বলে। তো তারা বলে যে তুমি ভয় পাইছো, এটা তোমাকে একলা পাঠানো হয়েছে একটা লাশ কাটা রুমে, প্রবাবলি তুমি এটা নিয়ে চিন্তা করতেছিলে বা সামথিং লাইক দ্যাট। কিভাবে একটা লাশ তো চোখ খুলতেও পারে না, ইসি। তো বলার পর তো ওকে একজন সিনিয়র ভাই বলে, আচ্ছা ইটস ওকে, পরে করা যাবে। এবং ওর যে প্রফেসর বা যে ছিল সে বলছে ওকে, তোমাকে পরে দেওয়া হবে। বাইরে নিয়ে আসে। তো বাইরে নিয়ে আসার পরে ও যখন যায় নিচে, যে ওখানে একটা থাকে আর কি, আপনার সিকিউরিটি গার্ড টাইপের দারোয়ান। সে তাকে বলে যে ভাইয়া শুনেন, কথা আছে আপনার সাথে। বলে কি, বলে আপনি নাকি ভয় পাইছেন উপরে। বলে যে হ্যাঁ, আমি তো এরকম ভয় পাইছি, এরকম এরকম সময় এরকম। বলে যে আপনি জানেন যে এইখানে এই রুমটাতে অনেকেই লাশ কাটতে এসে এরকম ঘটনার শিকার হয়েছে। এখানে বিভিন্ন রকমের মানুষ এরকম জিনিস দেখে, হয় দেখা যায় যে ওই লাশ নড়াচড়া করে, হয় সে কোনো শব্দ পায় বা কিছু একটা হয়, এরকম হয়। তো এই রুমটা আসলে আপনি যা করেন আপনার বুঝে শুনেই করতে হবে না। আপনি এটা নিয়ে আপনার ওরকম ভয় পেলে আপনি পারবেন না, সামথিং লাইক দ্যাট। কারণ আমাদের এটা অনেকে হয়তো জানে, আমি যেই বিশ্ব মেডিকেল কলেজে মানে অনেকে ধরতে পারছেন হয়তো যে ধরতে কোন পারছি যে জায়গায়। মেডিকেল কলেজ এটা কোনটা, বাংলাদেশের আচ্ছা। রেপুটেড। তো সে ভয় পাওয়ার পর এরপরে ওর যে প্রবণতাটা হয়, ও এরপরে লাশ কাটে এবং তখন তার এই সমস্যাটা হয় না। আমি কিন্তু ধরে ফেলেছি অলরেডি। আমি 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 ধরে ফেলেছি। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা। তো ও যেটা করে এরপরে করে কি, সে ওই আপনার এই সময়গুলোতে বিভিন্ন সময় আলাপ করে। ওদের একটা সিনিয়র ভাই ছিল, তিনি তাকে বলতেন যে এরকম যে বিভিন্ন সময় আছে দিনের, যেমন ঠিক ভোরের আগের সময়টা, হ্যাঁ, আবার বলছে যে ঠিক ফজরের পরের সময়টা, এই সময়গুলা বাজে সময়, অ্যাভয়েড করতে, ভর দুপুর বেলা, হ্যাঁ, এই সময়গুলোতে তুমি এড়ায় চলবা। এবং ওই সম্বন্ধে তাকে ব্রিফ করে যে এই জিনিস। ও যেটা করতো, কিউরিয়াস হয়ে সে ওই সময়গুলোকে চেষ্টা করতো ওখানে যে ক্যাচ করা আচ্ছা। ঘটনা। তো এরকম করতে করতে সে একদিন মর্গের সামনে যে দাঁড়ায়, এখানে যে মর্গ নিয়ে তার কিউরিয়াসিটি হয় যে এখানকার মর্গের অবস্থা কি। তো মর্গে দাঁড়ায় সে, না হঠাৎ করে অন্ধকার থাকে চারিপাশে, হালকা আলোতে দেখতেছে একটা গ্লাসের মতো একটা আছে, ওখান থেকে দেখা যাচ্ছে ভিতরে এরকম সারি সারি রাখা। মর্গ ঠিক না, ওটাকে বলে মর্চুয়ারি, মর্চুয়ারি, যেখানে নাকি লাশ রাখা হয়। তো ও জায়গায় থাকতে থাকতে একসময় সে একটা ঘোরের মধ্যে পড়ে যায় আর কি। তো করে কি, ওইটা থাকে ওদের কাছে, ওটা খুলে সে ভিতরে ঢুকে দেখে বেশ ঠান্ডা এবং বেশ ছায়া ছায়া অবস্থা। এই সময় ও ফিল করে পিছনে কেউ একজন ঘাড়ে হাত দিচ্ছে, এবং সে প্রচন্ড সে গা কেঁপে উঠে ভয় পায়। এবং সে তাকায় দেখে যে একটা মানুষ দাঁড়ানো অন্ধকারে, তার চেহারা ভালো দেখা যাচ্ছে না। তো তার হাতে কিছু একটা ধরায় দেয়। তো ধরায় দেওয়ার পরে সে এরকম হাত পেতে নেয় জিনিসটা, নিয়ে সে আস্তে করে আর কিছু না বলে বাইরে চলে আসে। বাইরে এসে সে যখন হাঁটতে 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 আলোতে আসে, তাকায় দেখে তার হাতে একটা কাটা আঙুল, মানুষের একটা কাটা আঙুল। এবং সেই সময় সে সেন্সলেস হয়ে যায়। এবং এটা তো মেডিকেলে পরিচিত, বা প্রচলিত একটা ঘটনা। এবং হ্যাঁ, হ্যাঁ। বেশ অনেকে, আমি Right. এরকম টাইপের কিছু শুনেছি, এরকম যেটা আমি বলতে শুনেছি। পারলাম যে আমি মেডিকেল কলেজ কোনটা এটা আমি বুঝতে হ্যাঁ, পারছি। এটা অনেকেই কিন্তু মেডিকেল কলেজ সম্বন্ধে অনেক কিছু বলে। এমনকি ওই মেডিকেল কলেজ এলাকায় আপনার রিক্সাওয়ালা নিয়ে গল্প আছে, হ্যাঁ, 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 হ্যাঁ। তারপর আপনার ট্রাক চালক নিয়ে গল্প আছে। রাইট, এবং এই ট্রাক চালকের গল্পটা বেশ কিন্তু কমন। রাইট, হ্যাঁ, তো সত্যি। এরকম। তো কাটা আঙ্গুল দেখে সে সেন্সলেস হয়ে যায়। সেন্সলেস হওয়ার পরে যখন তার আসে, সেন্স ফিরে আসে, তো মেডিকেলের পড়াশোনা ছাড়তেও পারে না, বাট হি কন্টিনিউ টু স্টাডি দেয়ার।
এবং সে সবসময় তককে তককে থাকতো। এবং এখনো উনি বলে যে আমি এখনো তককে তককে থাকি, যে আমি যদি কিছু কখনো পাই, তবে ওনার কাছে আরো কিছু এরকম কাহিনী আছে মেডিকেলের, যেটা বলছে যে পরে কখনো যদি আপনি আমাকে নিয়ে আসেন। বাবা, আমার মনে হয় যে মানে অবশ্যই তাকে নিয়ে আসা উচিত। এবং আমরা যতবারই কোনো মেডিকেল কলেজের স্টুডেন্ট বা ডাক্তারদের নিয়ে এসেছি ততবারই অনেক প্রশংসা পেয়েছি। আশা করছি যে সম্রাট ভাই, হ্যাঁ, রাইট, সম্রাট ভাইও কোনো একদিন চলে আসবেন। সম্রাট ভাইকে আমি এখনই ইনভাইট করে রাখলাম Sure, যে sure, আপনার মেডিকেল কলেজে যে সমস্ত ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো আমরা সবাই মিলে শুনতে চাই। sure. বাবা ভাই, অনেক ধন্যবাদ। আমরা ফারহানার একটা ছোট্ট ঘটনা আছে, সেই ঘটনাটা শুনবো এবং সেটার পরে আবার আমরা বাবু ভাইয়ের কাছে যাবো। একটা তো আমার যে ঘটনাটা এখন আমি শেয়ার করব সেটা আমাদের এক এলাকার যে বড় ভাইয়ের কাছ থেকে আমি শুনেছি, এবং ওনার দেশের বাড়ি হচ্ছে বরিশালের বরগুনা জেলায়, এবং উনি ওনার লাইফের বেশ কিছু সময় বরগুনাতে ছিলেন। এবং উনি যখন বরগুনাতে ছিলেন ঠিক ওনার সাথে এই ঘটনাটা এবং ওনার বাবার সাথে এই ঘটনাটা ঘটে। তো ঘটনাটা আমি জাস্ট শর্টলি বলছি। আহ, ওনাদের হঠাৎ করে একদিন বরগুনা সদর থেকে একটা ফোন আসে যে ওনাদের কোনো একজন রিলেটিভ অসুস্থতা হওয়ার কারণে ওনাদেরকে খুব শীঘ্রই সেখানে যেতে হবে। তখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে গেছে এবং দিনটা ছিল প্রায় শীতের সন্ধ্যা, এবং রাস্তায় প্রচন্ড কুয়াশা ছিল। এবং যেটা হয় যে আমরা আমরা যেতে অনেকেই যারা জেনে থাকবেন, যারা এই ঘটনাটা শুনছেন, যারা বরিশাল বা বরগুনার দিকে থাকেন, তারা যেটা হয় যে আপনাদের এখানে লোকালে চলাফেরা করার জন্য অনেকেই দেখা যায় যে বাইক ইউজ করে থাকেন। তো আমার যে বড় ভাইটা আমাকে এই ঘটনাটা শেয়ার করেছেন, তো ওনাদের একটা বাইক ছিল এবং এই বাইকে করে তারা খুব দ্রুত সেখানে পৌঁছানোর চেষ্টা করে। এবং ওনারা একটা সময় ওনাদের যে বরগুনা যে হাইওয়ে, সেই হাইওয়েটাতে এসে পৌঁছে, এবং ঠিক তখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে গেছে এরকম একটা সময়। তো ওনারা ঠিক কুয়াশার ভিতরে বাইকটাকে প্রচুর স্পিডে চালাচ্ছিল, প্রায় 60 কি 70 কিলোমিটার পার আওয়ার সেটা চলছিল, এবং বাইকটা চালাচ্ছিল তার বাবা, এবং সে 50 আপ এইজ হবে ওনার। এবং পিছনে ছিল আমাদের এলাকার যে বড় ভাই, সেই উনি ছিলেন, এবং ওনারা দুজন সেই বরগুনা সদরের দিকে চলছিল। হঠাৎ করে পেছনে বসে থাকা যে ভাইটার ঘটনা শেয়ার করছি, উনি যেটা দেখেন যে হঠাৎ করে উনি এবং ওনার বাবা যে সামনে বসেছিলেন, ওনাদের দুজনের মাঝখানে যে জায়গাটুকু বাকি থাকে বাইকের, আসলে তেমন একটা জায়গা বাকি থাকে না, ঠিক সেই জায়গা দিয়ে মনে হচ্ছে যে কিছু একটা তার বাবা এবং তার মাঝখান দিয়ে হঠাৎ করে কিছু একটা সাদা উড়ে চলে গেল। মনে হচ্ছে কোনো একটা পাখি বা কবুতর হঠাৎ করে, মানে এত স্পিডে থাকা অবস্থায়ও মানে হঠাৎ করে কিছু একটা চলে গেল। তো এটা দেখার পরে সে কিছু আর মানে সেটা বলে না তার বাবাকে। বাইকটা বেশ কিছু দূর যাওয়ার পরে তো একই ঘটনা আবার ঘটে, যে প্রথমে ছিল ডান থেকে বাম দিকে এবং এবার বাম থেকে ডান দিকে। তো তার কাছে মনে হচ্ছে যে কিছু একটা সাদা, কিছু একটা পাখি বা এরকম কিছু একটা হঠাৎ করে তার দুজনের মাঝখান দিয়ে উড়ে চলে গেল। তারপরে সেই ঘটনাটা তার বাবার সাথে সে শেয়ার করাটা, সে মনে করে হয়তোবা শীতের রাতে হয়তোবা কুয়াশা বা এরকম কিছু একটা সে দেখেছে। তারপরেও তার বাবাকে এগুলো শেয়ার না করার মেন কারণ ছিল যে এত রাতে সে বাইক চালাচ্ছে, মানে হয়তোবা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, এরকম একটা ভয় ছিল তার মধ্যে। সে কিছু বলে না। তারপরে বেশ কিছু দূর যাওয়ার পরে এবার যে ঘটনাটা ঘটলো সেটা তার বাবা এবং সে নিজে দুজন একসাথেই দেখলো। তারা দেখলো যে তাদের ঠিক মুখোমুখি দুটা ট্রাক তাদের থেকে অনেক জোরে ধেয়ে আসছে। কিন্তু সব থেকে অবাক বিষয় ছিল যে হাইওয়ে রাস্তা দিয়ে তারা যাচ্ছিল সেটা মোটেও প্রশস্ত ছিল না, এবং সেটাতে দুটা ট্রাক একই সাথে মানে পাশাপাশি চলে আসার একেবারেই অসম্ভব ছিল, যেটা কোনোভাবেই সম্ভব না। তারা দেখলো যে দুটা ট্রাক একদম একসাথে পাশাপাশি তাদের দিকে অনেক স্পিডে ধেয়ে আসছে। তো ঠিক সেই মুহূর্তটা আসলে বলে বোঝানো সম্ভব না আসলে। অল্প কিছু সেকেন্ডের ব্যবধানে সে যেটা দেখলো যে সে বাইক থেকে পড়ে গেল, এবং সাথে সাথে একটা বিশাল অ্যাক্সিডেন্ট তাদের হয়ে গেল। আহ তারপর যেটা হলো যে উনি প্রায় 10 থেকে 12টা পোল্ট্রি খাওয়ার পর একটা জায়গায় যেয়ে পড়লো, এবং সে যখন নিজেকে পায় তখন সে দেখে যে সে নিজেই সেখান থেকে উঠে যায়, এবং তাকে কারো হেল্প লাগে না ওঠার জন্য, কেননা তার মাথাটা জাস্ট ফেটেছিল এবং তার শরীরের হাত পায়ে বিভিন্ন জায়গায় ছিঁড়েছিল, আর কিছুই তার হয়নি। সে উঠে তাড়াতাড়ি তার বাবার দিকে যায়, তার বাবা কোথায় পড়লো সেটা দেখার জন্য সে যখন যায়, সে যেটা দেখে যে তার বাবা ঠিক সেই রাস্তাটার মাঝখানে পড়ে আছে, এবং তাদের বাইকটা অনেক দূরে চলে পড়ে গেছে। সে দেখে যে তার বাবার যে মাথা, সেটার উপর দিয়ে যদি কোনো ট্রাক বা আমাদের মাথার উপর যদি কোনো ট্রাকের চাকা চলে যায়, তাহলে যে মাথার যে অবস্থাটা হবে ঠিক সেই অবস্থা। তখন সে বেশ অবাক হয় এবং সে সেন্সলেস হয়ে যায়, কেন তার বাবার এই করুণ পরিণতি, অর্থাৎ মৃত্যু যেটা তার বাবার তার চোখের সামনে দেখে, এবং সে সেন্সলেস হয়ে যায় এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে যখন এই ঘটনাটা সে সবার সাথে শেয়ার করে, তখন সে সবাইকে বলে যে এরকম দুটো ট্রাক একসাথে পাশাপাশি আসে। কিন্তু আমরা অনেক সময় দেখি যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হলে দেখা যায় যে হয়তোবা আশেপাশে যারা লোকজন থাকে তারা হয়তো অনেকে দেখে থাকেন অ্যাক্সিডেন্টটা। তো এরকমই একজন প্রত্যক্ষদর্শী সেই অ্যাক্সিডেন্টটা দেখেছিল, এবং সে যেটা বলে সেটা ছিল সম্পূর্ণ ডিফারেন্ট। এবং সে যেটা বলে যে
কোনো ট্রাকই সেখান থেকে তখন আসছিল না, কোনো বাসও ছিল না, কোনো ট্রাকও ছিল না। হঠাৎ করে বাইকটা সেখানে একটা মানে কি বলে একটা ধাক্কা খাওয়ার সাথে সাথে বাইকটা পড়ে যায় এবং সেখান থেকে কোনো ট্রাকও যায়নি ঠিক সেই মুহূর্ততে এবং কোনো বাসও যায়নি। তো হঠাৎ করে এই অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তার বাবার যে মাথাটা যে একদম পিষে গেল সেটা কিভাবে হলো আসলে সেটাই দেখার বিষয় ছিল। কেননা আশেপাশে কোনো আইল্যান্ডও ছিল না যে ধাক্কা খাবে, কি এরকম হতে পারে। তো এই ছিল আমার ঘটনাটা। তো এই ঘটনাটা হয়তো বরগুনার অনেকেই জানেন, কারণ এটা ওখানকার একটা লোকাল একটা ঘটনা। তো থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ ফারহান আপনাকে। আমাদের আরো একটা ব্রেক নিতে হচ্ছে এবং ব্রেকের পরে আমরা আবারও ফিরে আসছি। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। My Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকে অতিথিরা। আসলে অতিথি বলছি কিন্তু আসলে আমাদের আজকে খুব দুর্ভাগ্যজনক ভাবে আবরার ভাই আশা করছিল আবরার ভাই আসতে পারেন, এখানে দাওয়াত আছে। আর একজন খুব একটা দুঃখজনক কারণে তাকে যেতে হয়েছে। যাই হোক, আমরা আরো একবার জানিয়ে দিই আমাদের এসএমএস করার নিয়মটি। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর যারা ইমেল করতে চান তাদেরকে ইমেল অ্যাড্রেসটি আরো একবার জানিয়ে দিচ্ছি। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHOOTFM@radiofurti.fm। এখানে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের সেরা ঘটনাটি আমাদের কাছে পাঠিয়ে দিন। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা সরাসরি অডিও ক্লিপটি আমাদের কাছে পাঠিয়ে দিন। আমরা সেই অডিও ক্লিপটি যদি আমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি সেটা প্লে করা হবে। যাই হোক, আমরা বাবু ভাইয়ের কাছে শেষ ঘটনার জন্য যাচ্ছি। আর আজকে দেখা যাক শেষ ঘটনা বাবু ভাই কেমন হয়। ওকে রাসেল ভাই, এই কাহিনীটা হচ্ছে আপনাকে বকুল বলেছে, ওর বাড়ি নড়াইল জেলায়, ওর মামার কাহিনীটা। তো যেটা হয় যে ওর মামা একসময় বাড়িতে বেড়াতে যায়, সেটা ছিল আপনার শীতের প্রথম দিকে, যে এখন যে সময়টা চলছে এরকম সময়। তো যাওয়ার পরে যেটা হয় যে রাতের বেলা ওদের ওখানে বেশ মজা হয়, ফসল টসল আনতেছে বাসায়, এবং এই যে তো এই সময় একজন বলে যে গ্রামের যে তুমি যদি রাতের বেলা মাছ মারা দেখতে চাও তাহলে আমার সাথে যেতে পারো, নদীতে আমরা মাছ মারি এরকম। তখন বলে যে আচ্ছা ঠিক আছে, যাবো আপনার সাথে। সে খুব আনন্দ পায় যে উনি শহর থেকে গেছে, রাতে মাছ মারা একটা আলাদা অ্যাডভেঞ্চার। বলে আচ্ছা ঠিক আছে যাবো। তো উনি বলে যে আমাকে ডাক দিও রাতের বেলা। তো এরকম বলে, ঠিক আছে আমি তোমাকে যাওয়ার সময় রাতে ডাকবো। আমরা গভীর রাতে যাই। তো উনি ওয়েট করে থাকে, খাওয়া দাওয়া করে বেশ রেডি হয়ে থাকে। তো এই সময় এক সময় সে ডাকে ওনাকে বাইরে থেকে। তো ডাকলে উনি বলে যে আচ্ছা ঠিক আছে, বের হয়ে আসে। বের হয়ে আসে, সাথে শুধু একটা ফ্ল্যাশ লাইট নেয় আর ওনার সাথে যা যা ওনার প্রয়োজনীয় জিনিস নিয়ে উনি চলে যায়। তো যে ওনাকে নিয়ে হাঁটতে হাঁটতে নিয়ে যাচ্ছে, হাঁটতে হাঁটতে নিয়ে যায় বেশ মানে দূরেই একটা স্থানে। ওখানে নদীর পাড় থেকে আপনার নৌকে উঠে নিয়ে যায় আর কি, যে জায়গায় মাছ মারে ওই জায়গাটা নিয়ে যায়। নিয়ে যায় আপনার নৌকার মধ্যে কোনো আলো নাই। তো বলতেছে যে দেখেন চেহারা ঠিক মতো দেখতে পাচ্ছে না, আচ্ছা আচ্ছা চেহারা দেখতে। বলতেছে যে আলো টালো আনেন নাই কিছু, এরকম অন্ধকারে কি বুঝবেন মাছ। বলে মাছ মারা মজাই তো এটা, অন্ধকারে মাছ মারবা, তুমি অন্ধকারে দেখবা মাছ ধরবো এই সেই। তো বলে আচ্ছা ঠিক আছে। বলে এই হালকা হালকা যে আলো পড়তেছে তারার, বা তুমি আকাশের যে হালকা আলো পাইতেছে এটাতেই তুমি মাছ মারা দেখবা। তো উনি বসে থাকে, বসে থেকে চিন্তা করতেছে কি করবে। তো দেখে যে কথা বলতেছে না, যে ওনার সাথে যে সঙ্গী সে কথা বলে না। তো বলতেছে, উনি বিভিন্ন প্রশ্ন করতেছে যে কি ব্যাপার, কিভাবে মাছ ধরেন, আপনারা কি সবসময় এরকম মাছ ধরেন, এই সময় মাছ পাওয়া যায়? তো উনি হু হা বলে উত্তর দিতেছে। তো একসময় বলতেছে মাছ পাইছি, দেখো মাছ উঠাইতেছি। বলে ঠিক আছে, তাকায় আছে। তো দেখলো যে একটা মাছ এরকম ই করে উঠাই নিয়ে আসলো। তো উঠাই না রাখলো। তারপরে আবার ফেললো, আবার উনি উঠলো। তো এখন একসময় মনে হচ্ছে বোরিং লাগতেছে, যে চুপচাপ বসে আছে অন্ধকারে নদীর মধ্যে, আশেপাশেও কোনো নৌকা নেই। হ্যাঁ, একটা জায়গায় গেছে, এই লোক ওই যে ছিপ ফেলে বসেই আছে নদীর মধ্যে। তো বলছে ভাই তো চলেন চলে যাই, এতক্ষণ মাছ। বলে কিনা আবার মাছ পাইছি দেখুন। তো আবার যে মাছ পাইছে একটা, নিয়ে আবার রাখছে। রাখার পর বলে কি চলে চলে যায়, আর বসে থাকতে ভালো লাগতেছে না, রাত হয়ে গেছে এসে। বলে আচ্ছা মাছ যাবা, তো মাছের ব্যবস্থা করে যাবো না? বলে কি ব্যবস্থা করবেন মাছের? দেখো কি ব্যবস্থা করি। উনি মাছ, যে লোকটার সাথে ছিল সে মাছটা ধরে নিয়ে কাঁচা কামড়া খাওয়া শুরু করলো সামনে। উনি এটা দেখে ওনার গা পুরো শিহরে উঠলো। আর কামড় দিয়ে যখন খাচ্ছে আর ওনার দিকে তাকায় জোরে জোরে হাসা শুরু করছে। উনি এই সিনটা দেখে উনি লাফ দিয়ে পানিতে পড়ে গেছে। পানিতে পড়ে উনি সাঁতরাইছে। সাঁতরায় মানে অনেক কষ্টে সে নদীর পাড়ে উঠছে। উঠে দূরে যেয়ে দেখতেছে নৌকাটা আছে, নৌকার উপরে মানুষ নাই। ওনার সাথে যে বসার যে লোকটা সে নাই।
এবং মানে উনি মানে এটাতে খুব ভয় পায়, দৌড়ে বাসায় আসে। বাসায় এসে এরকম কাহিনীটা বলে যে একজনকে, যে এরকম এরকম কাহিনী এসে বলে, ওই লোক তো আসে নাই, ও তো নাই, কোথায়, কোন গ্রামে গেছে, ওখানে কাজে গেছে, তোমাদের কে নিয়ে গেছে ওখানে। রাইট, এরকম টাইপের ঘটনা অবশ্য মানে বেশ শোনা যায়। হ্যাঁ, হ্যাঁ। এইটা যেমন হচ্ছে আমি বললাম যে এই টাইপের ঘটনা শোনা যায়। হুম। আগের যে মাছের ঘটনা শুনেছিলাম সেটা একেবারে ডিফারেন্ট ছিল। সেটাই আসলে অ্যাকচুয়ালি কিছু ঘটনা হচ্ছে কি রাসেল ভাই, যে কিছু তো ঘটছে নিশ্চয়ই, নাহলে এই ধরনের হ্যাঁ, এই ধরনের ঘটনাগুলো ঘটনা ছড়ালো কিভাবে? ছড়ায় কিভাবে? এটা তো out of এক্স্যাক্টলি, nothing আমারও তো তাই আসলে মনে হয়। pop up হয় আমারও না। তাই মনে হয়। যাই হোক, আজকের এপিসোডে আজকে আর মানে কথা না বাড়াই, আমরা আজকে এখানে শেষ করতে হচ্ছে আমাদেরকে। আপনারা আরো একবার যাবার আগে জানিয়ে দিই, সবচাইতে যেটা জরুরি কথা আপনাদের সাথে, সেটা হচ্ছে আমাদেরকে অবশ্যই ঘটনা পাঠাতে ভুলবেন না। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhuthfm@the